মতিউর রহমানের সাথে আমার সম্পর্ক ছিল প্রায় 5.5 বছরের। প্রথম দিন থেকেই তার সাথে সম্পর্কটা ছিল আমার এতটাই কাছাকাছির যে তার সাথে আমার বয়সের বড় একটা গ্যাপ থাকা সত্ত্বেও তার সাথে আমার সম্পর্কটা ছিল বন্ধুর মতো। সে আমাকে তুমি করে বলতো, আমি আপনি করে বলতাম, কিন্তু কোনো কোনো সময় আমি তাকে তুমি করে বলতাম, আমাদের কথাবার্তার মধ্যে যেটা হয়। একদিন আমি শুনতে পাই মতিউর রহমানের অবস্থা খুব খারাপ, সে খুব বেশি অসুস্থ এবং সে আইসিইউতে ভর্তি। আমি আন্দাজ করেছিলাম যে মতিউর রহমানের সাথে এমনটা হবে, কারণ সে অসুস্থ হওয়ার পূর্বে সে একদিন আমাকে একটা ঘটনা বলেছিল। মতিউর রহমান মাদ্রাসায় পড়ালেখা করাতেন ছেলেদের, শেখাতেন সব কিছু। একদিন তার মাদ্রাসায় একজন ব্যক্তি আসেন সাহায্যের জন্য। ওই ব্যক্তি যিনি আসেন তারও তেমন বেশি গুরুতর সমস্যা না, এটা সমস্যা ছিল ওই এলাকাতে একজন বৃদ্ধ মহিলার একজন নাতি আছে এবং নাতিটা পজেসড, সে যে কোনো কিছু দ্বারা আক্রান্ত। নাতিটা কখনো গাছে থাকতো, কখনো গোরস্থানে থাকতো, কখনো রাস্তাঘাটে পড়ে থাকতো, কখনো ময়লার যে খাল থাকে বা ময়লার যে ডোবা থাকে সেই ডোবার মধ্যে পড়ে থাকতো এবং অদ্ভুত অদ্ভুত কথা বলতো। তো মতিউর রহমানকে তিনি রিকোয়েস্ট করেছিলেন যে দিনই খেদমতের চিন্তাভাবনায় ওনারা যদি ওই ছেলেটাকে একটু ঠিকঠাক করার চেষ্টা করেন, পজিশন থেকে বের করার জন্য। তো মতিউর রহমান বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা দেখব। যেহেতু এটা প্রাইভেট না, ব্যাপারটা প্রাইভেট ছিল না, যে অনেক সময় হয় কেউ কোনো ভিকটিম যদি আসে তো ভিকটিম ডিরেক্টলি আমাদেরকে নিয়ে যায় বা আমরা ভিকটিমের বাড়িতে যাই যদি দরকার মনে করি। তো এটা ছিল আসলে সামাজিক একটা ব্যাপার। এখানে ভিকটিম আমাদের কাছে আসেনি, এখানে ভিকটিমের উপকারের জন্য একজন এসে সুপারিশ করেছে। তো যার কারণে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া হয়নি, অ্যাকশনটা নেওয়া হয় খুব দেরি করে। যে নাতিটা পজেসড তার হাইট হবে 10 বছরের ছেলের মতো, কিন্তু বাস্তবে তার বয়স 30 বছর এবং সে এমনভাবে পজেসড, তার চেহারা কোনো পরিবর্তন আসেনি, তার গলার কণ্ঠস্বরে কোনো পরিবর্তন আসেনি। যে তাকে দেখবে তার কাছে মনে হবে যে 10 বছরের একটা বাচ্চা যার বয়স 32-এর উপরে। এবং ওই নাতি মানে ওই ছেলেটা থাকতো তার দাদির সাথে, বাবা মা কেউ নেই। গেল প্রায় 12 বছর ধরে এই ছেলেটা পজেসড। শুরুর দিকে পজিশনটা ছিল এরকম, মাছ ধরতে যে পাগলাম করতো, বিড়বিড় করতো, উল্টাপাল্টা কথাবার্তা বলতো। ধীরে ধীরে পজিশনের লেভেল বাড়ছিল, সব কিছু ধীরে ধীরে আরও বেশি পরিবর্তন হচ্ছিল। এই রিসেন্ট 1 বছরে অবস্থা খুব খারাপ এই কারণে এই নাতি, এই ছেলেটা এমনভাবে থাকা শুরু করলো যেভাবে মানুষের পক্ষে থাকা সম্ভব না। ও কখনো গাছে থাকতো, কখনো গোরস্থানে থাকতো, কখনো নদীর পাশে নদীর উপরে ঝুঁকে যাওয়া গাছগুলোর উপরে যে বসে থাকতো। এবং থাকতো কিভাবে? আমরা তো বসে থাকার চেষ্টা করি, আমরা যদি গাছে উঠি আমরা তো একটু স্বাভাবিকভাবে বসবো, কিন্তু ওই নাতির বসার ধরনটা ছিল একদম ভিন্ন। অনেক সময় মাথা নিচে পা উপরে থাকতো এবং অদ্ভুত অদ্ভুত কথা বলতো সে, যে কথাগুলো যে কোনো একটা সুস্থ মানুষ শোনার পরে সে ভয় পেত। তো অনেক দেরি করার পিছনের কারণটা হচ্ছে যে মাদ্রাসাতে তারা চাকরি করতেন, সেই মাদ্রাসা থেকেই মূলত একটা স্টেপ নেওয়া হয়েছিল। তো ওই স্টেপ যে তারা নেবে, 2-3 হুজুরকে যে তারা পাঠাবেন, ওই প্রক্রিয়াতে লেট হয়ে যাওয়ার কারণে ওই ছেলেটার অবস্থা আরও বেশি খারাপ হয় এবং
এতটাই খারাপ হয় যে ছেলেটার গায়ের বিভিন্ন জায়গায় পচন ধরা শুরু করে। তো সর্বশেষ যখন ছেলেটার নানি বা দাদি যখন ওই ছেলেটাকে দেখেছিল, তিনি মুখে হাত দিয়ে তার নিজের কান্নাটা চেপে দেওয়ার চেষ্টা করেছিলেন। ওই নানি বা ওই দাদি ছেলেটাকে গাছে দেখতে পেয়েছিল এবং ছেলেটা নিজের শরীরের মাংস যে জায়গাটা পচে গেছে, হাতের অংশ, পায়ের অংশ, রানের অংশ, কাঁধের অংশ, কানের অংশ পচে কিছুটা কালো কালো হয়ে গেছে, কালচের মতো হয়ে গেছে। ওই জায়গাগুলো তো কেমন যেন একটা ঘা, মনে হচ্ছে যে কেউ চিমটি দিয়ে বা কেউ আঁচড় দিয়ে বা কেউ কামড় দিয়ে মাংসটা ছিঁড়ে ফেলেছে। তো এই দাদি বা নানি সর্বশেষ এইটুকুই দেখেছিলেন যখন তিনি তার নাতিকে খুব সুন্দর করে ডাক দিলেন যে, আয় নিচে আয়, অনেকদিন তোকে আমি রান্না করে খাওয়াই না, আয় নিচে আয়, তুই গোস্ত পছন্দ করিস অনেক, আমি গোস্ত রান্না করছি আজকে, হাঁসের গোস্ত, আয় আয়, আমার বাবাটা তো নাই, তোর মাও নাই, তুই আয়। তো ওখান থেকে উত্তর আসে, তোর নাতিও নাই, তোর নাতিও নাই, তোর ছেলেও নাই, তোর ছেলের বউও নাই, তুইও থাকবি না। তারপর সে একটা বিদঘুটে হাসি দেয়। তখন ওই নানি বা দাদি আক্রোশের স্বরে কান্না করছেন, কিন্তু আক্রোশের সাথেই বলেছিলেন যে, কেন আমার নাতির জীবনটা বরবাদ করলি তুই? তুই কে? তুই থাকিস কোথায়? তুই কেন এতগুলো বছর ধরে আমার নাতির জীবনটা শেষ করে দিলি? তখন গাছের আড়াল থেকে নাতির চেহারাটা বের হয়ে আসে, মানে মাথাটা বের হয়ে আসে। ওর মাথাটা এমন ছিল যে ওর মাথার এক পাশ কেউ পুড়িয়ে দিয়েছে, এবং পুড়িয়ে দেওয়ার কারণে ওর ওই অংশটা মাথার ফোসকা পড়ে চামড়া নষ্ট হয়ে ভেতরের অংশগুলো বেরিয়ে আছে। এরকম চোখটা কেমন যেন বড় এবং খুবই গায়ে কাটা দেওয়ার মতো তার চাহনি। তো সেইভাবে যখন সে মাথাটা বের করে নিয়ে আসে, তো ওই দাদি বা নানি তিনি তো প্রচণ্ড ভয় পান, তিনি কয়েক কদম পিছিয়ে আসেন। তো ওই দাদি বা নানিকে দেখিয়ে ওই নাতির বাম হাতের কনুইয়ের কাছ থেকে কামড় দিয়ে একটু মাংস তুলে সে চাবাচ্ছে। এইটুকু দেখার পরে ওই নানি বা দাদি তিনি প্রচণ্ড কান্না করতে করতে, চিৎকার করতে করতে পাশের বাড়িতে চলে যান এবং সেখানে যে বলেন যে আমার নাতির এই অবস্থা। এখন ওনারা আবার এখানে এসে পরে বেশ কয়েকজন লোকজন সহ আসেন, এসে কিন্তু আর দেখতে পান না ওই নাতি আর এখানে নেই। কিন্তু এটুকু বোঝা গেছে যেভাবে গাছের মধ্যে আলোড়ন ছিল, আশপাশের গাছে যেরকম আলোড়ন ছিল, নড়াচড়ার যেরকম একটা মুভমেন্ট ছিল, এতে বোঝা যায় যে ওই গাছের উপর দিয়ে অন্য গাছের উপর লাফিয়ে লাফিয়ে ওই ছেলে এখান থেকে চলে গেছে দূরে। তো এইটুকু পর্যন্ত খবর ছিল মতিউর রহমানের কাছে। বাস্তবে যত দেরি করেছে মতিউর রহমান, তত বেশি অবস্থা খারাপ হয়েছে, কারণ ওই নাতিটা জীবিতই ছিল না। যে শরীরটা ওই নানি বা দাদি দেখেছে, বা যে শরীরটা এখন মতিউর রহমান দেখবে বা তার সাথে লোকজন দেখবে, ওই শরীরটা মারা গেছে আরো আগেই। অনাহারে থাকলে মানুষ বেশি দিন বাঁচে না, খুবই স্বাভাবিক। আর তার বয়স 32 হলে কি হবে? তার শরীরটা তো ছোট, তার খাবারের দরকার ছিল। যেভাবে হোক সে মারা গেছে, কিন্তু তাকে ছেড়ে কিন্তু সেই শয়তান যায়নি। সে ওই শরীরটাকে তখনও নিজের কন্ট্রোলে রেখেছে, এবং যখন ওই শয়তান বুঝতে পারলো যে এই শরীরটা ধীরে 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 নষ্ট হয়ে যাচ্ছে, তখন সে আরো বেশি পাগলামো করা শুরু করলো। এবং ওই শয়তানের তখন আরেকটা সোর্সের দরকার টিকে থাকার জন্য। কিন্তু এখন ওই নাতির গা থেকে লাফ দিয়ে কার গায়ে যে উঠবে? চাইলে তো যে কোনো লোকের গায়ে যে ওঠা সম্ভব না,
সবাই তো আর ক্যারি করতে পারবে না ওদেরকে। এমন একটা পরিস্থিতিতে মতিউর রহমান ওই গ্রামে যে পৌঁছান এবং একজন সম্ভ্রান্ত পরিবারের বাড়ির উঠানে বসে পুরো হিস্টোরিটা শুনেন তিনি। মতিউর রহমান শুনেন যে এই ছেলেটার বাবা মাছ ধরতে যে নদীতে তলিয়ে যায় এবং সে তলিয়ে যাওয়ার আগ মুহূর্তে সে চিৎকার করে বলেছিল যে তার পা ধরে কে যেন টানছে, এবং এই ছেলেটার মা একদিন কোনো কারণ ছাড়াই বিষ খেয়ে আত্মহত্যা করে, কোনো কারণ ছাড়াই। তো মা বাবার কাছ থেকে এতিম হয়ে যাওয়ার পরে এলাকার লোকজনে কাজ করতো, কেউ 1 টাকা দিত, কেউ 2 টাকা দিত, এলাকার লোকজনে কাজ করতো। কিন্তু ছেলেটা একটা স্বভাব ছিল, মানে মুখের উপরে কথা বলে দিত। তো গ্রামের লোকজন এটা পছন্দ করতো না, তো কেউ কেউ ওর গায়ে হাত তুলতো খুব বেশি। এবং ছোট মানুষের মতো চিন্তাভাবনা, মানে ছোট বাচ্চাদের যেরকম চিন্তাভাবনা এরকমই চিন্তাভাবনা। শরীরটা বড় হয়নি কিন্তু বয়স তো বড় হয়েছে তার। তো এরপরে একদিন এই ছেলে মাছ ধরতে গেল, আগে ওইটাই যেটা আমি বললাম, মাছ ধরতে গেল, তারপর পজেশনের শিকার হলো। তো এখন গেল কিছুদিন, অবস্থা খুব খারাপ, গাছে গাছে ঘুরে ফেরে খায়, গাছে গাছে ঘুরে কখনো চেষ্টা করে যদি কারোর ছাগল থাকে সে ছাগল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কখনো চেষ্টা করে যে গরুর গায়ে আঁচড় দিয়ে বা গরুর যদি কোনো কিছু ছিঁড়ে নিয়ে যেতে পারে। কিন্তু প্রত্যেক ঘর থেকেই কোনো না কোনো বাড়ি থেকে প্রত্যেক রাতেই হাঁস মুরগি চুরি হচ্ছে এবং আধা খাওয়া হাঁস মুরগি পাওয়া যায়। তো মতিউর রহমান সব কিছু শোনার পরে বললেন যে আচ্ছা ঠিক আছে, এশার নামাজের পর আমরা আপনাদের গ্রামে ঘুরব এবং দেখব এই ছেলেটাকে কোথায় পাওয়া যায়। তো এশার নামাজ মতিউর রহমান আদায় করলেন। নামাজ আদায় করার পরে মতিউর রহমান, তার 2 জন সাথী যারা ঢাকা থেকে তার সাথে এসেছেন এবং 3 জন গ্রামবাসী যাদের হাতে রয়েছে বিশেষভাবে আমল করা পানির বোতল এবং লাঠি এবং টর্চ, এই কয়জনকে গ্যাদার করে মতিউর রহমান তাদের উপরে দোয়া-দরুদ পড়ে ফু দেন এবং মতিউর রহমান তাদেরকে বলে দেন যে এই দোয়া-দরুদগুলো পড়ে হাতে ফু দিয়ে, শরীরে ফু দিয়ে, হাত দিয়ে পুরো শরীরটা মাসাই করে ফেলতে। এখন প্ল্যান ছিল হচ্ছে গ্রামের রাস্তা ধরে ধরে, দরকার পড়লে বন জঙ্গলের রাস্তা ধরে ধরে এই গ্রামের যে 3 জন লোক তাদের মধ্যে থেকে একজন ওই ছেলের নাম নিয়ে শুধু ডাকবে, এই অমুক তুই কোথায়, এই অমুক তুই কই, মানে এরকম এভাবে সে ডাকবে। বাকি 2 জনের কাজ হচ্ছে যে পানি পড়া হাতে নিয়ে তৈরি থাকতে হবে। যেই কোনো সময় যদি মতিউর রহমান বলেন যে পানি পড়াটা ব্যবহার করতে হবে, পানি পড়াটা হয় ছিটানো লাগবে, না হয় পানি পড়াটা চারপাশে মাটির উপরে গোল করে ছিঁড়িয়ে দিতে হবে, যেই কোনোভাবে হোক এরকম একটা ইনস্ট্রাকশন দিয়ে রাখেন মতিউর রহমান। এবং ওই ছেলেটাকে, মানে ওই নাতিকে যত ধরনের প্রশ্ন এবং উত্তরের যে ব্যাপারটা, এই ব্যাপারটা হ্যান্ডেল করবে ঢাকা থেকে মতিউর রহমানের সাথে আসা বাকি 2 জনের মধ্যে হতে একজন। এটা ছিল তাদের প্ল্যান এবং তারা আল্লাহর নাম নিয়ে বের হয়ে যান। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পরে তারা চিন্তা করেছেন যে বিশ্রাম নেবেন। তাদের সামনে ছোট একটা জঙ্গলের মতো পড়ে, মানে উঁচু জমি, ওই জমিটা উঁচু, মাটি থেকে 2-3 ফিট উঁচু, এরকম একটা উঁচু জমি পড়ে। তো গ্রামবাসী যে 3 জন ছিলেন তাদের মধ্যে হয়তো একজন বললেন যে আমরা এই জঙ্গলটা একটু দেখি, তারপরে না হলে এই জঙ্গল থেকে বের হয়েই আমরা একটু বিশ্রাম করলাম। তো মতিউর রহমান বললেন ঠিক আছে। তারা জঙ্গলে ঢুকলেন এবং জঙ্গলে ঢোকার কিছুক্ষণ পরেই মতিউর রহমান বুঝতে পারলেন যে এই জঙ্গলেই কেউ না কেউ আছে, যে মানুষ না, যে এখন তাদেরকে দেখছে, তাকিয়ে দেখছে।
মতিউর রহমান সাথে সাথে ওই গ্রামবাসী তিনজনকে উদ্দেশ্য করে বললেন, ফিস ফিস করে, আপনারা ছেলেটার নাম ধরে ডাকুন। তো মতিউর রহমানের কাছ থেকে তারা এই কথাটা শুনতে পারার পরে তারা ছেলের নাম ধরে ডাকতে শুরু করে, এই অমুক তুই কোথায়, এইভাবে ডাকতে শুরু করে। কয়েকবার ডাক দেওয়ার পরে এমন একটা কণ্ঠে উত্তর আসে যে কণ্ঠটা শোনার পরে ভয়ে গা শিউরে উঠবে এবং পুরো শরীরে হিম বয়ে যাবে। ওই কণ্ঠে উত্তর আসে, এই ডাকিস কেন, কি চাস, ডাকিস কেন? আন্দাজ করতে পারলো যে তাদের কাছ থেকে পূর্ব দিকের কোণা বরাবর একটা গাছ থেকে শব্দটা আসছে। ওদিকে যখন লাইট মারলো গাছের দিকে, সাথে সাথে সেদিক থেকে কে যেন চেঁচিয়ে বলে উঠলো, আলো বন্ধ কর, আলো না বন্ধ করলে তোর ঘাড় আমি মোটকে ফেলে দেবো এক্ষুনি। আর যদি তোর ঘাড় না মোটকাতে পারি তাহলে তোর মেয়ে ওই যে রান্নাঘরের পাশে ছোট্ট রুমের মধ্যে দোলনায় ঝুলছে, ওইখানে তোর মেয়ে আছে, এক্ষুনি যে তোর মেয়ের ঘাড়টা মোটকে দিয়ে আসবো, লাইট বন্ধ কর। তো ওই গ্রামবাসী ওই ব্যক্তির সাথে সাথে লাইট বন্ধ করে ফেলেন। মতিউর রহমান তখন আঙ্গুল দিয়ে ঠিক ওই লোকের শোল্ডারে টাচ করেন যিনি তার সাথে ঢাকা থেকে এসেছেন, যার উপর দায়িত্ব সওয়াল জবাবের, মানে যত প্রশ্ন দরকার, যত উত্তরের দরকার। তো ওই ব্যক্তি প্রশ্ন করা শুরু করেন, ওই হুজুর মতিউর রহমানের সাথে যিনি এসেছেন। হুজুর সালাম দিলেন। হুজুর সালাম দেওয়ার পরে উত্তর দেন। তখন হুজুর বললেন যে, আমি আপনাকে এত সুন্দর করে সালাম দিলাম, আপনি আমাকে উত্তর দিবেন না? সালামে উত্তর দেওয়া তো খুব ভালো কাজ, আপনারও সব বেড়ে যাবে। যখন এই কথাটা বললো তখন উত্তর এলো, আমি সবের জন্য কিচ্ছু করি না, আমার শুধু দরকার খানা, আমার শুধু দরকার রক্ত, আমার শুধু দরকার মাংস। তুই কে, তুই কেন এসেছিস সেখানে? তখন ওই হুজুর বললেন, আপনাকে দিলাম আমি সালাম, আর আপনি আমাকে এই উত্তর দিচ্ছেন? আচ্ছা আপনি কেমন আছেন বলুন। উত্তর দিল, তুই কেমন আছিস? তুই যে আমাকে এসে জিজ্ঞেস করছিস আমি কেমন আছি, আমি কি বুঝি না তোরা এখানে কেন এসেছিস? কি চাস বল, আমাকে ধরতে চাস? আমাকে ধরতে পারবি না। ওকে নিতে চাস? ও তো মরে গেছে, আজকে 11 দিন হয়ে গেছে। ওর এই শরীরটা আমি পুরোপুরি খেয়ে ফেলেছি, আরও অল্প একটু বাকি আছে, তোদের কাছে বুঝিয়ে দেবো। যা, তোরা চলে যা, যা 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 চলে যা। ওই হুজুর কথাবার্তা চালিয়ে যেতে লাগলেন। প্রচণ্ডভাবে খারাপ ব্যবহার করছে ওই হুজুরের সাথে, কিন্তু ওই হুজুরও কথাবার্তা চালিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে আগাচ্ছেন সেই গাছের দিকে। মতিউর রহমান করছেন কি, আর একটু দূরত্ব বজায় রেখে গাছটাকে গোল চক্করে ঘোরার চেষ্টা করছেন, মানে একটা সার্কেল কমপ্লিট করার চেষ্টা করছেন। একবার সার্কেলটা কমপ্লিট হলে এই এন্টিটি এই গাছের সীমানা বাইরে যেতে পারবে না, সেই কাজটা করছেন মতিউর রহমান। তো ওই হুজুর জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনার পরিচয়টা বলুন, আপনি কে, আপনি থাকেন কোথায়? তো অনেক প্রশ্নের পরে সে বলল, আমি থাকি এখান থেকে 2 পাড়া পরে শ্মশান ঘাটের পেছনে শিরিষ গাছের ডালে। আমাকে ওকে ভালো লাগিয়ে গেছে, আমার মনে হয়েছে যে আমি ওর শরীরের সবটুকু গোশ মাংস খেয়ে ফেলতে পারবো, এই জন্য আমি ওর ঘাড়ে চেপেছি। ওর মাও নাই, বাবাও নাই, ওকে মেরে তারপরে ওর ওই বুড়ি নানিটাকে মেরে ফেলবো, বুড়ি নানি বা দাদিটাকে মেরে ফেলবে, সেটা বলছে। তো ওই হুজুর বলছে যে মেরে ফেলবেন, ঠিক আছে ভালো কথা, ও আপনাকে কি করেছে, আর ও 11 দিন আগে মরে গেছে, সেটা আপনি বলতে পারছেন কিভাবে? তখন ওই এন্টিটি উত্তর দিল, তুই প্রমাণ চাস যে ও মরে গেছে? তো হুজুর বললেন যে একটু যদি দেখাতে পারেন কিছু।
তখন ওই এনটিটি বলল, আচ্ছা ঠিক আছে, ওই অমুকের হাতে আলো আছে না, ওকে বল আলোটা ওইদিকে মারতে। তো ওই হুজুর বললেন যে ঠিক আছে, যেটা ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন যার কাছে টর্চ আছে, যে যেটা বলে সেটাই করেন। তো সেই ব্যক্তি টর্চ মারে যেদিকে মারতে বলেছিল, সেদিকে টর্চ মারার পরে একটা দৃশ্য দেখা যায়। ওই ছেলেটা, আন্দাজের উপর বলছি যে ওই ছেলেটার নাম সম্ভবত আলামিন বা আমিন, কোনো কিছু। ওই ছেলেটা এমন একটা অবস্থায় আছে, দেখলে স্পষ্ট বোঝা যায় যে সে মারা গেছে। তার চেহারা বদলে গেছে, তার মাথার চুলের ধরন বদলে গেছে, তার শরীরটা কেমন যেন গাছের উপর থেকে কে যেন তাকে ধরে রেখেছে, তার পা উপরে মাথা নিচে, এবং কোনো মুভমেন্ট নেই, কোনো রকম নিঃশ্বাস নেই, কোনো কিছু নেই। কিন্তু তার শরীরের বিভিন্ন অংশ খাওয়া, এবং সেই অংশগুলো থেকে তখনও তরল পড়ছে, সেই অংশগুলো থেকে তখনও মনে হচ্ছে যে পোকা পড়ছে। তো ওই লাইটটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ওই ব্যক্তি লাইটটার সাথে সাথে ঘুরিয়ে ফেলে, কিন্তু লাইট সে বন্ধ করে না, এবং সে ভয় পেয়ে যায় প্রচণ্ড রকমের। সে হুজুরদেরকে বলে যে আল্লাহর রাস্তায় আমাকে এখান থেকে নিয়ে যান, বাঁচান আমাকে। তো এই লোকের আর্তনাদ শোনার সাথে সাথে ওই যে ইতরটা, ওই যে শয়তানটা, সে সম্পূর্ণভাবে পাগল হয়ে যায়। সে পাগল হয়ে সে বিকট গলায় হাসতে শুরু করে, এত জোরে হাসতে শুরু করে যে সে তো ভয় পেয়েছেই, বাকি দুজনের মধ্যে আরও একজন প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায় যে এখন এখানে থাকা যাবে না, নইলে ওই ভূত বা ওই শয়তান আমাদের ঘাড়ে এসে পড়বে। কিন্তু ততক্ষণে আর অল্প একটু বাকি, যদি 1 মিনিট সময় দেওয়া হয় তাহলে মতিউর রহমান সার্কেলটা কমপ্লিট করতে পারবেন। তিনি এতটা কাছাকাছি তখন। তো ওই হুজুর তাদেরকে হাতের ইশারা দিয়ে চুপ হতে বলে এবার ওই শয়তানের উদ্দেশ্যে কথা বলতে শুরু করে। আপনি আমাকে তো এখনো উত্তর দিলেন না, আপনি এই ছেলেকে কেন ধরেছেন আর মেরেছেন কেন? তো শয়তান উত্তর দিল, আমার ইচ্ছা, আমার মনে চেয়েছে আমি ওকে ধরেছি, আমার মনে চেয়েছে আমি ওকে মেরে ফেলেছি। আমার যদি মনে চায় আমি তোকে ধরবো, আমার যদি মনে চায় আমি তোকে মেরে ফেলবো। বুঝতে পেরেছিস? ঠিক এভাবে ওই হুজুরের সাথে সে উত্তর দেয়। ওই হুজুর তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে আপনি যদি এখানে এইভাবে অবস্থান করেন তাহলে গ্রামবাসী মানুষজন তো ভয়ে বের হতে পারবে না। তখন সে আরও জোরে হাসে, সে হেসে বলে, আরও তো ভালো, আমার ভয় বের হতে পারবে না, তাহলে রাস্তাঘাটে যাকে পাবো তার ঘাড়ে চেপে পড়ব, এরপরে তার ঘাড়ে চেপে বসে তার ঘরে যাব, তার ঘরে যে দেখবো যে এই ঘরের সবচেয়ে ছোটটা কে, এই ঘরের সবচেয়ে ছোট সদস্য কে। যদি তার ঘরে কোনো বাচ্চা থাকে তাহলে আগে সে বাচ্চাটাকে খাবো, তারপর আরেকটা, তারপরে আরেকটা। আমার খোরাকির কোনো লিমিটেশন নেই। এই এতক্ষণে সার্কেলটা কমপ্লিট করতে সমর্থ হন মতিউর রহমান, এবং সার্কেলটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই মতিউর রহমান বজ্র কণ্ঠে কোরআনের আয়াত পরে ওই গাছের উদ্দেশ্যে ফু মারেন, এবং যেই সময় তিনি ফুটা মারেন পুরো গাছ যেন মনে হচ্ছে যে সে উপড়ে যাওয়া বাকি, এত প্রচণ্ড রকমের প্রলয়ের মতো বাতাসের ঝটকা এসে লাগছে ওই গাছের আশপাশে না। কিন্তু মতিউর রহমান চিৎকার করে বলছে যে এই আল্লাহর দুশ্মন, এই আল্লাহর দুশ্মন, তোর উপরে লানত পড়ুক, তোর উপরে জেহাদ পড়ুক, তোর উপরে জিল্লাত পড়ুক, তুই এক্ষুনি এই আল্লাহর বান্দাকে ছেড়ে দে। তুই যদি আল্লাহর বান্দাকে না ছেড়িস তোকে সহ এই পুরো জমিন আমি পুড়িয়ে দেব। তো ওইখান থেকে না না বলছে, এবং পুরো গাছের মধ্যে তুফান হচ্ছে, আরও জোরে বিধ্বংসের মতো কোরআনের আয়াত পড়ছিলেন মতিউর রহমান এতক্ষণ সব চুপ করে হজম করে গেছেন। তার কাছে কেমন লাগছিল এটা কেবল সে জানে, এবং সে আমাকে বলেছিল
যে আমার কাছে এমন লেগেছে ভাই, যে একটা মুসলমানের বেটা সে মারা গেছে, সে গোর পেল না, তার শরীর শয়তানে খাবে এত বড় সাহস। জুলুমের শিকার হয়ে গেল এই বান্দা সবসময়। না জানে আল্লাহ ওর জন্য সবচেয়ে কত বড় নিয়ামত যে রেখেছে মৃত্যুর পর। কিন্তু ওর শরীরের মালিক তো আল্লাহ, তাই না? তো ওর শরীরকে আমি কিভাবে ভাই, আমি কিভাবে দেই খেলতে শয়তানকে? তো বিধ্বংস করার মতো পূর্ণ জোরে কোনো কথা না শুনে শুধুমাত্র ঝেড়ে গেলেন ওই এলাকার ওই গাছের যে শয়তান ছিল, যার কবজায় ছিল ওই ছেলের শরীর। প্রচণ্ড ঝাড় ফুঁকে সে আর টিকতে পারেনি, সে চলে গেল। সে যখন চলে গেল, ওই গাছের পরে আরো 2-3টা গাছ মনে হলো নড়ে উঠেছে দূরে। কিন্তু সে চলে যাওয়ার সময় ওই গাছ থেকে গড়িয়ে আরো কয়েকটা ডালের সাথে বাড়ি খেয়ে মাটিতে এসে পড়ে আল আমিন নামে ওই ছেলের লাশ। এটা সত্য, ওই ছেলে মারা গেছে কয়েকদিন আগে। তার শরীর বিভিন্ন জায়গায় পচন ধরে গেছে, তার শরীরটা একদম টাইট হয়ে গেছে। কেউ দেখলে বুঝবে না যে এই শরীর একটু আগেও কথা বলেছে। মতিউর রহমান এই লাশকে স্পর্শ করেনি। গ্রামবাসীর সাথে সে তার একজন সাথীকে পাঠিয়ে দেয় এবং সে নিজে এবং তার সাথে ওই ব্যক্তি ছিলেন যিনি সওয়াল জবাব করেছিলেন, তারা দাঁড়িয়েছিলেন সেখানে পাহারা দেওয়ার জন্য, লাশকে পাহারা দেওয়ার জন্য। আলামিনের লাশের গোসল দেওয়া হয় এবং আলামিনের লাশ দাফন করা হয় পরের দিন। এবং ওই দাদি বা নানির কেমন লেগেছে এই কথাগুলো শুনে, কারণ গ্রামে কথা অ্যাম্পলিফাই হয়, কথা যদি হয় 1, গ্রামে সেটা অ্যাম্পলিফাই হয়ে 5 হয়ে যায়। মতিউর রহমান ভাবছিলেন যে কি নাকি ভাবে ওই মহিলা, তার নাতির সাথে কি নাকি হয়ে গেল। মতিউর রহমান ঢাকায় ফিরে একদিন আমাকে খুব বেশি প্রেশারাইজ করলো যে তুমি আসো, তোমার সাথে কথা আছে। তো আমি তার সাথে যে দেখা করার পরে সে আমাকে এই কথাগুলো খুলে বলেছিল। তো এর কিছুদিন পরে আমি শুনতে পাই যে মতিউর রহমান গুরুতর অসুস্থ, সে আইসিইউতে ভর্তি। আমার ব্যক্তিগত জীবন তখন একদম এলোমেলো। তো এলোমেলো থাকার কারণে আমি চাইলেও তার সাথে যে দেখা করতে পারিনি। কিন্তু আমি অ্যাজিউম করে নিয়েছিলাম যে আইসিইউতে যেহেতু ভর্তি, তাহলে মতিউর মনে হয় এবার সার্ভাইভ করতে পারবে না, কারণ এর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন কেন সে আইসিইউতে ভর্তি সেটা আবার আমি জানি না। তো আমার অ্যাজাম্পশন ভুল প্রমাণ হয়। আমি শুনতে পাই যে মতিউর রহমান সুস্থ হয়ে গেছে, মানে আইসিইউতে তার সেন্স ফিরে আসে এবং বেডে নেওয়ার একদিনের মধ্যে তাকে রিলিজ দিয়ে দেয় এবং তাকে বাসায় নিয়ে আসে। এরপরও তার সাথে আমার দেখা করার সুযোগ হয়নি। দেখা করার ব্যাপারটা তখন আসে যখন একদিন মতিউর রহমানের ছেলে আমাকে ফোন দিয়ে বলে, কাকা আব্বু তো হাসপাতালে ছিল, সবই ঠিকঠাক, এটা বুঝি, শরীর খারাপ, তো একটা দানা পানি তো সে খাবে, সে তো একটা দানা পানিও খায় না। তার শরীরটা কেমন যেন হয়ে আসছে, কেমন যেন শক্ত শক্ত, আর খুব ঠান্ডা তার শরীর। ডাক্তার তার পালস ধরলে পালস বুঝতে পারে না, মিটার লাগালে মিটার 2-1 বাড়ি মেরে থেমে যায়, মানে মিটারে কোনো রিডিংও আসে না। কিন্তু বাবাকে ফিটফাট দেখে ডাক্তার টেস্ট করলো, টেস্ট দিয়েছে, কিন্তু বাবা টেস্ট করতে যাবে না, কিচ্ছু খায় না বাবা। আপনি একটু আসবেন, আপনি একটু দেখবেন। তার শরীরটা বরফের মতো কিন্তু ঠান্ডা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমি বলেছি যে আমি আসছি মানে আপনি যখন বলবেন যে আমি আসছি মানে তো আপনি এখনই যাবেন, মানে আজই যাবেন। আমি সেদিন আর যাই না, আমি যাই পরের দিন। আমি
মতিউর রহমানের বাসায় ঢোকার সাথে সাথে, মানে মতিউর রহমানের বাসায় ঢোকার পরে একটা ড্রয়িং রুম, তারপরে একটা রুম, আমরা ওই রুমের মধ্যে যে মানে যত ধরনের কথাবার্তা নিজেরা বলতাম বলি, ওই রুমেই মতিউর রহমান অবস্থান করছে। কিন্তু যখন আমি তার বাসায় সেদিন ঢোকার সাথে সাথে আমার পুরো শরীরে কাঁটা দিয়ে ওঠে এবং 1 সেকেন্ডের জন্য মনে হলো যে রাক্ষসের মতো দুইটা চোখ, যে বিছানার পাশে বসে আমরা কথা বলি ওই জায়গায় বসে থেকে আমাকে দেখছে এখন। তো আমি খেয়াল করেও অত বেশি কাউকে কোনো কিছু না বুঝিয়ে ছেলের সাথে হেঁটে এসে রুমের মধ্যে ঢুকি, যে রুমের ভিতরে মতিউর রহমান ছিলেন, অবস্থান করছেন। কোনো কিছু সে খাচ্ছে না। হ্যাঁ, সে একটু পানি খায়, কিন্তু সে অন্য কোনো কিছু খায় না এবং তেমন একটা কথাবার্তা বলেও না। মতিউর রহমানকে দেখার পরে আমার কাছে মনে হলো যে মতিউর রহমান অ্যাবনর্মাল, এবং মতিউর রহমানকে দেখে কেন জানি আমার মন বলছিল যে এটা মতিউর রহমান না, কেউ মতিউর রহমানের উপর এখন, এটাই মনে হলো আমার। কিন্তু আমাকে দেখে খুব স্বাভাবিকভাবে কথা বলছে সে। এটা আবার সত্যি যে সবার সাথে সে স্বাভাবিকভাবে কথা বলে। সে শুধু কিছু খেতে চায় না, সে বলে যে আমার ক্ষুধা নাই, অল্প একটু পানি হয়তো খায়, এর বাইরে সে কোনো কিছু করে না। আমি জিজ্ঞেস করলাম যে তোমার কি সমস্যা, একেবারে তুমি করে বললাম যে তোমার কি সমস্যা। সে উত্তর দিল আমার কোনো সমস্যা নেই, এরা বানিয়ে বসে বসে কথাবার্তা বলে। তো আমি সবসময় করতাম কি, মতিউর রহমান বিছানায় বসে, আমি মতিউর রহমানের পাশে বিছানার নিচে ফ্লোরে বসি। তো আমি এইভাবেই ফ্লোরে বসতে যাব, সাথে সাথে মতিউর রহমান নিজের পা গুটিয়ে বিছানার উপর উঠে বসে পড়ে। এটা কিন্তু আমাদের রোজকার অভ্যাস, 5-6 বছরের, সবসময় এরকমই। পা নিচে থাকতো সবসময় মতিউর রহমানের, আর আমি পায়ের কাছে বসতাম, ওর কথাবার্তা বলতাম আমরা। কিন্তু ও পাটা গুটিয়ে নেয়। পা গুটিয়ে নেওয়ার পরে আমি বললাম যে কেন পা গুটিয়ে নিলা কেন, আমরা তো এইভাবে বসে। বললাম না, বেয়াদবি হবে তোমার সাথে। তখন আমি একটু হাসলাম, কথাটা শুনে এটা হাসির মতোই লাগলো আমার। আমি ওর সাথে কথা বলার চেষ্টা করলাম, আমি বুঝতে পারলাম যে আমাকে এলোমেলো কথার উত্তর দেয়। তা আমি ওকে বললাম যে দৌড় কিছু মনে আছে? বলে যে না, আমার কিছু মনে আসে না এখন। আমি বললাম ঠিক আছে, তুমি আমার সাথে বলো। তো ডেনাই করলো সে বললো যে না, আমি পারবো না। এবং এই মোমেন্টে আমি বুঝতে পারছিলাম ধীরে ধীরে যে মতিউর রহমান কোনো না কোনো অ্যাবনর্মালিটি এই জায়গায় আছে। মতিউর রহমান না, হয় মতিউর রহমান পজেসড, আর নাইলে অন্য কিছু ঘটনা কি আমার জানা দরকার। তো আমি ইমিডিয়েটলি উঠে বাইরে বের হয়ে আমি মতিউর রহমানের ছেলেকে বলি যে ডিস্টার্ব করবো না, আমি গেট লাগিয়ে দিচ্ছি। আমি গেট লাগিয়ে দেওয়ার পর আমি মতিউর রহমানকে বললাম, মতিউর, তোমার মনে আছে সাকিবের কথা? মতিউর রহমানই কিন্তু সেই ব্যক্তি যে সাকিবের কাছে আমাকে নিয়ে গিয়েছিলেন। যদি আপনাদের মনে থাকে সাকিবের কথা, যদি আপনাদের মনে থাকে ফুল বানানোর কথা, যদি মনে থাকে যে সাকিবের স্ত্রী কী করেছিল, সেই সাকিবের কাছে আমাকে মতিউর রহমানই নিয়ে গিয়েছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে সাকিবের কথা মনে পড়ে? তো সে ডেনাই করলো যে না। তো আমি বললাম যে এই যে এটা করেছিল মনে আছে ছেলেটা তোমার সামনে? না, সে আমাকে উত্তর দিল যে না। তখন আমি আবার গেট খুলে ছেলেকে বলি যে মতিউর রহমানের মেয়ের ঘরে একটা ড্রেসিং টেবিল আছে। আমি বললাম যে তোমার বোনের ঘর থেকে ড্রেসিং টেবিলটা নিয়ে আসো। তো ছেলে যখন ড্রেসিং টেবিলটা নিয়ে আসলো, আমি বাকি অংশটুকু ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে আমি শুধু দেখার চেষ্টা করলাম মতিউর রহমানকে আয়নাতে। আমি কয়েক সেকেন্ডই তাকিয়েছিলাম আয়নার দিকে। আমি আয়নার দিকে একদম তাকিয়ে থাকিনি একবারে।
এবং আমি বুঝতে পারলাম যে আমি আয়নাতে মতিউর রহমানকে দেখছি না, আমি আয়নাতে যাকে দেখছি তার গালের এক পাশ পচে গেছে, তার হাতের এক পাশ পচে গেছে সিন্স জিনিসটা এরকম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে তার চামড়াটা কালো হয়ে গেছে। গ্যাংরিন গ্যাংরিন তখনই ঘটে যদি আমাদের বডিতে অক্সিজেন মেশানো ব্লাডের সাপ্লাই যদি ত্বকে কমতে শুরু করে, তখন আমাদের ত্বকে কিন্তু মরে যায় এবং মরে যাওয়ার কারণে ত্বকের রং বদলে কালো হতে শুরু করে এবং সেই জায়গাটা ধীরে 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 ফোড়া যেভাবে ফাটে এভাবে ফেটে আলাদা হয়ে ভেতরের মাংসপিণ্ড বেরিয়ে আসতে শুরু করে এবং ব্যাকটেরিয়াল ইনফেকশন শুরু হয়ে যায় এবং আমাদের শরীর পচতে শুরু করে তখন ব্যাকটেরিয়ার কারণে। আমি দেখতে পেলাম যে ওর কানের লতিটা কালো হয়ে আছে, ওর গালের পাশে কালো দাগ, কপালে কালো দাগ, নাকের এক পাশে কালো দাগ। তা আমি মতিউর রহমানের দিকে তাকিয়ে বললাম, তুই কে রে? তুই কে যে মতিউর রহমানের শরীরে ঢোকার সাহস পাস? তুই কে? তো সেখান থেকে ডেনাই করলো যে না আমি মতিউর। সে আমাকে বোঝানোর চেষ্টা করছে যে আমি মতিউর। আমি বললাম যে তুই মতিউর না, তুই চোখের সামনে সবাইকে দেখাচ্ছিস যে তুই মতিউর না। তুই কে? মতিউরে কি করেছিস বল? তো সে হাত পা দেখে বোঝাচ্ছে যে না সে মতিউর। আমিও জানি এটা মতিউর, আমি যাকে দেখছি, কিন্তু উপরের প্রলেপটা তো আমাদের চোখের সামনে মায়া দেখানো। আয়নাকে তো আর মায়া দেখাতে পারবে না কেউ, আয়নার তো কোনো জীবন নেই। আয়নাতে আসল প্রতিবিম্ব তো আসবে না। আমি আয়না দেখিয়ে সারের মতো গর্জে উঠে চিৎকার করে বলেছিলাম যে তাহলে তুই কে? দেখ তুই কে? তো মতিউর রহমান আয়নার দিকে তাকালো এবং আয়নার দিকে তাকানোর পর স্বাভাবিক মতিউর রহমানের চেহারা ধীরে ধীরে বদলালো। তার চেহারা একটা শয়তানি হাসির ঝলক ফুটে উঠল, তার চোখ দুটো জল জল করে উঠলো, বড় হয়ে উঠলো এবং ঠোঁটটা হালকা একটু এমনভাবে বাঁকালো যেন সে খুশি নিজেকে সে দেখতে পেয়ে সে খুশি। আমার সামনে আমার বন্ধুর মতো যে তার আমি এটা তার যে ডেড বডি এই আমার সামনে যে পজেসড কন্ডিশনে এটা আমি হজম করতে পারছিলাম না। মতিউর রহমান ছোটোখাটো কোনো তার কোনো ছোটোখাটো ডিগ্রি ছিল না। সে মাদ্রাসায় ছেলেদের পড়াতো, সে দাওরায় হাদিস পড়াতো ছেলেদের। আমার আমার বন্ধু বলতে তেমন কেউ নাই, আমার আসলেও এখন কেউ নাই। দুই একজন যারা ছিল সবাইকে আল্লাহ নিয়ে গেছেন আমার কাছ থেকে। আমার সামনে তখন আমার বন্ধু, যার শরীরে চেপে আছে একটা ইতর, যে বন্ধুর জানি নাই শরীরে। আমি ওই কি করবো বুঝতে পারছিলাম না। আমি যখন দেখলাম যে ওর চেহারার মধ্যে একটা হাসি, আমি সাধারণ একজন মানুষ হলো আমি ততক্ষণে গায়ে হাত তুলে দিতাম, কিন্তু মধ্যেও তো নাই। আমি কি করবো বুঝতে পারছিলাম না। আমি 2-3 কদম যে আমি পিছনে আসছি কিভাবে আমি জানি না। আমি ওই পাশে যে মতিউরের ছেলে পেলে পরিবার আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, আমি এদেরকে কিভাবে বলবো যে তোদের বাপ মরে গেছে এবং তোদের মরা বাপের শরীরের উপর চেপে আছে শয়তান। কিন্তু আমি তো জানি না কে। আমার জায়গায় থাকলে কে করতো ওই দিন এই কাজ যেটা আমি করবো এখন?
আমার মনে হয় না সবাই সবাই এরকম জায়গায় কোনো কিছু করতে পারবে। আর সবাইকে হয়তো আল্লাহ জায়গা মতো পৌঁছান এই কারণেই যে হয়তো ওই জায়গায় তার দরকার ওই সময়, তাকে দিয়েই উনি সেই কাজের সমাধান করাবেন হয়তো। কারণ যদি আমি না জানতাম, তাহলে আমি তো জানতাম না, যদি আমার কানে খবর না আসতো যে মতিও খাওয়া দাওয়া করে না, ওরা যদি আরো 2 মাস 3 মাস ঘুরতো, ইমাজিন করা যায় ডেড বডি, যার বডিটার কন্ট্রোল আরেকটা এন্টিটির হাতে, যে মানুষই না। ইমাজিন করা যায়। আমি যে 2-3 কদম পেছনে এসে বসছি, আমি আমি বুঝতে পারছি, আমার পেরিফেরাল ভিশন, আমি বুঝতে পারছি যে শয়তানের মতো নড়াচড়া করছে, মানে 2 পায়ের ওপরে, এখন 2 পায়ের পাতের উপরে ভর দিয়ে বিশ্রী ভঙ্গিতে বসে এখন জিহ্বা বের করে হ্যাঁ হ্যাঁ করে তামাশা করছে। আর আমি শকে তখন। সব কিছুর বাইরে আমি এই গেট খুলে যে ওদেরকে কিভাবে বলবো যে অমুক তোর আব্বা নাই, এটা তোর আব্বা না, তোর আব্বা মরে গেছে আরো আগে। আমি শিওর যে আইসিইউতে যে কোনো সমস্যা মারা গেছে। তো আমি মনে মনে যে সময় কথাটা চিন্তা ভাবনা করছিলাম, ওই শয়তানি তখন নিজে থেকে কথা বললো। ও বলছে যে মতিউরকে সেই ধাক্কা মেরে ফেলে দিয়েছিল দিন সিঁড়ি থেকে। ওই দিন ওকে যে যখন মতিউর হেনস্থা করে, ও মতিউরের ক্ষতি করে ছাড়বে বলে ঠিক করে রেখেছিল, এবং একদিন সুযোগ পেয়ে ওকে ব্যাংকের সিঁড়ির পেছন থেকে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, যার কারণে আঘাত পেয়েছিল। কিন্তু তখনও বড় ধরনের ক্ষতি হয়নি। কিন্তু 2 দিন পরেই যখন স্ট্রোক হয়, তখন ওকে হাসপাতালে নেয়, এবং ওকে আইসিইউতে যখন নেয়, এই শয়তান তখন মতিউরের গলা চেপে ধরে মতিউরকে মেরে ফেলে। এবং এই শয়তান খুব গর্বের সাথে বলছিল আমাকে যে যখন সে মতিউরের গলা চেপে ধরে, সে ওই মানে মতিউরের চোখ তো, মানে মতিউর তো অসুস্থ, চোখ খুলবে কি, মানে শুধু হার্টবিটটা বেড়ে গিয়েছিল, দুপুকানি বেড়ে গিয়েছিল যখন সে ওর গলা চেপে ধরে। সে আমাকে বলে যে তোর বন্ধু, সে আমাকে বলে উস্কানোর জন্য বলে যে তোর বন্ধু মরার আগেও একটা শব্দ করতে পারে নাই। তারপর এখন আমি অপেক্ষা আছি, সে আমাকে বলছে যে এখন আমি অপেক্ষায় আছি কোন সময় তোর বন্ধুর শরীরের কোন অংশে কোন জায়গাটা কামড়ে ছিঁড়ে আমি চাপাবো। আমি সব কিছু বাদ, আমি শুধু এইটাই চিন্তা করছি যে আমি কিভাবে এই গেট খুলে বলবো যে তোর বাবা নাই। আমি জানি না আমি এটা কিভাবে বলবো। আমি সাথে সাথে উঠে দাঁড়াই। যে কাজটা আমাকে সবসময় আমি সাহেব নিষেধ করতে, যে এইভাবে যদি কাউকে বের করতে হয় তো তাকে আসলে বের করতে গেলে সে মরে যায়। এইভাবে যদি কাউকে বের করে নিয়ে আসা মানুষের শরীর থেকে, তাহলে সেই এনটিটি বাঁচেও না, সে মানুষের উপর দিয়ে বিশাল ধকল যায়, ওই মানুষও মারা যেতে পারে ধকলে। আমি কার পরোয়া করবো তখন? প্রতিহত নাই। আমি পরোয়া করব কার? আমার তো এখন পরোয়া হচ্ছে যে আমি ঘরের মধ্যে বসে আছি, আমার সামনে বডি, যে ডেড একটা বডি আরেকজন রাইড করছে, আরেকজন সে বডির উপরে বসে আছে। আমি গেট খুলে যে বলবো কিভাবে যে কি একটা টাফ অবস্থা আমার। আমি জানি না, আমি অত খারাপ কন্ডিশনের মধ্যেও আমি উপরে উঠি, আমি ওর উপরে চড়াও হই। আমার স্পষ্ট মনে আছে যে আমি মতিউরের বুকের উপর আমার হাঁটু দিয়ে চেপে বসেছিলাম, আর আমি ওই আমলটা করছিলাম।
মতিউরের ভেতর থেকে ও যখন বের হয়, আমি শুধু দেখি যে মতিউরের কানের ভেতর দিয়ে বা পাশ দিয়ে যে কোনো এক জায়গা দিয়ে আগুনের কণা বের হয়ে ছিটকে পড়ে গেছে। আগুনের কণা বের হয়ে ছিটকে পড়ে গেছে। আমি দেখার পর আমি বুঝতে পারলাম যে না, জানোয়ারটা শেষ। কিন্তু ওই সময় রিয়েলাইজ হয়েছে যে আমি একটা মরা মানুষের বুকের উপরে পা দিয়ে বসে আছি। আবার আমার আমি বোঝাতে পারবো না। আমি সাথে সাথে লাফিয়ে উঠে গিয়ে আর আমি বিছানা থেকে নিচে ধপাস করে পড়ে যাওয়া, মাথার পিছনে ব্যথা হয় বিশ্রীভাবে। আর এই শব্দে ততক্ষণে গেটের পাশে এসে গেট পিটানোর শব্দ সমানে ডাকছে, বাবাকেও ডাকছে, আমাকেও ডাকছে যে কাকা কাকা কি হয়েছে কি হয়েছে। আমি মাথায় ব্যথা পাওয়ার কারণে উঠতে পারছিলাম না। আমি শুধু ওকে বললাম যে দরজা ভেঙে ভেতরে ঢুকো। তো আব্বাকে হাসপাতালে নাও, দরজা ভেঙে ভেতরে ঢুকো। আমার কাছে আর অপশন নেই, আমার মুখ দিয়ে কথাটাই বের হয়ে আসছে। তো ওরা যখন ঘরে ঢুকে, ওরা লাইট জ্বালায় আর দেখে যে বিছানার উপরে মতিউর পড়ে আছে, ডেড। ওই যে আমি বলেছি যে নাকের পাশে, কপালে, কানের পাশে, হাতের পাশে ছোট ছোট ছোপ ছোপ দাগ, গ্যাংগ্রিনের উপসর্গ যেটা, তখন এটা ভিজিবল। এখন থেকে 10-15 মিনিট আগে এটা ভিজিবল ছিল না। শরীরটা প্রচণ্ড ঠান্ডা, টাইট। ইমাজিন করতে পারেন ওই জায়গায় কি হয়ে গেছে। ওকে হাসপাতালে নিবে কি? ছেলেই তো বুঝতে পারছে যে বাবা নাই, মারা গেছে। মাদ্রাসা থেকে লোক আসলো, আরও আশপাশ থেকে লোক আসলো। আমি নিজেকে ওই ঘাড়ের ব্যথায় নিয়েও আমি আমার বন্ধুর 2 পা ধরে, আমি উঠাতে পারি না স্বাভাবিক, কিন্তু তারপর আমি আমার বন্ধুর 2 পা ধরে ওর ডেড বডিটাকে সোজা করি। আর সোজা করে আমি ওর চেহারার দিকে পর্যন্ত তাকাই নেই। আমি সামনে যে বিছানা চাদর ছিল ওটা টান দিয়ে আমি ওকে শুধু ঢেকে দিচ্ছি, আর কিচ্ছু আমার দেখি নাই আমি ওর। মাদ্রাসা বড় হুজুর আসার পরে বড় হুজুর আমাকে দেখে বুঝতে পারছে যে এই জায়গায় অন্য কিছু ছিল। আর বড় হুজুরেরও তো সন্দেহ ছিল, যে বড় হুজুরের যে সন্দেহটা ছিল যে হয়তো মতিউরকে কেউ জাদুটনা করেছে বা বান্ডার মেরেছে। উনি এইভাবে চিন্তা করেন যে মতিউর মারা গেছে, কারণ আলাদাভাবে যখন আমার সাথে তারা কথা বলছিল তখন আমি ডিরেক্টলি বলছি যে ঘটনা কি, এবং এক একজনের চেহারার যে অবস্থা এটা না দেখলে কেউ বুঝতে পারবে না। এবং আমি থ্যাঙ্কফুল তাদের কাছে যে তারা জিনিসটাকে বাড়তে দেয় নাই। ওই মতিউর রহমান যে মাদ্রাসায় চাকরি করতেন, আমি তাদের কাছে থ্যাঙ্কফুল, ওই হুজুরদের কাছে আমি থ্যাঙ্কফুল যে তারা পুরো ব্যাপারটাকে বাড়তে দেন নাই, পুরো ব্যাপারটাকে কন্ট্রোল করে নিয়ে আসছেন, বুঝিয়েছেন যে মানুষ মারা গেলে খুব তাড়াতাড়ি শরীর ঠান্ডা হয়ে যায়, এটা সেটা। ওই দিন খুব তাড়াতাড়ি ওকে গোসল দিয়ে কবরস্থানে রাতে 10টা বাজে দাফন করে না, কিন্তু ওই দিন রাতে 1:30 বাজে ও দাফন করে। বিভিন্নভাবে বিভিন্ন কানেকশন এস্টাবলিশ করে কবর করানো হয় খুব দ্রুত, আর আমার বন্ধু মতিউরকে দাফন করা হয়। আমি ওই দিন এতটা শকে ছিলাম বা এতটা ডিসগাস্টেড আমি ফিল করি, কারণ মিথ্যা কথা বলতে যে কত
ঘিন লাগে, যে সত্য কথা বলে সেই জানে যে মিথ্যা বলতে তার মুখ দিয়ে কী পরিমাণ ঘৃণা আসে। যে সত্য কথা বলে সেই বুঝবে আমার জ্বালাটা কোন জায়গায়। আমি ঢুকলাম শুধুমাত্র আমার বন্ধুকে, আমি দেখলাম যে জীবিত, আমি কথাও বললাম, কিন্তু যে মোমেন্ট আমার মনে হলো যে কিছু একটা ঠিক না, কিছু একটা ঠিক না। আমি আয়নাটা আনলাম, আমার সব কিছু পরিষ্কার হয়ে গেল। ওই স্প্লিট সেকেন্ডেই বুঝলাম যে জীবিত যে মানুষটাকে আমি দেখছি সে জীবিত না, সে মৃত। আর তার শরীরে রাইড করছে, তার শরীরের উপর আরেকজন এসে বসে আছে। ওকে যে দাফন দিতে সবাই, আমি ওর কবরে এক ফোঁটা মাটিও দিতে পারি নিজের হাত দিয়ে, কারণ আমি এতটা শখে ছিলাম ওদিন। আমার লাইফে যে কয়জন বন্ধু ছিল আল্লাহ সবাইকে নিয়ে গেছেন, মতিউর তাদের মধ্যে থেকে একজন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সামির আনসারি মায়াবাই ভৌতিকতার আজকের এপিসোডে শুরুতেই সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শুরুতেই বলবো, বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু এখন বন্যার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং অনেক জায়গায় কিন্তু বন্যা প্রায় হচ্ছেই বলা যায়। চারপাশে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। সবাইকে অনুরোধ করবো আমাদের আশেপাশে যারা বন্যাতে ভাই বোনেরা আছে বা যেসব এলাকা আছে যারা বন্যা হওয়ার সম্ভাবনা আছে সেখানে আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন এবং সবাই সাবধানে থাকবেন। তো আজকে আমি ঘটনা শেয়ার করবো অবশ্যই, তবে আমাকে কিছু শ্রোতা বলেছেন যে বিগত কয়েক এপিসোডে আমি বেশ কিছু বড় ঘটনা দিয়েছি, যাতে আমি ছোটো কিছু ঘটনা শেয়ার করি এবং সেই অনুযায়ী কিছু ঘটনা আমি মেল থেকে সংগ্রহ করে আজকে আপনাদেরকে শেয়ার করব। তো যেটা বলছি যে ঘটনা কিন্তু খুব বেশি বড় হবে না, মাঝারি বা একটু ছোটো ধরনের হতে পারে এবং আপনাদের বেশ ভালো লাগবে, কারণ আমি বেশ কিছু বাস্তব ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা, মানুষের যে অভিজ্ঞতাগুলো আছে সেটাই কিন্তু আমি সংগ্রহ করেছি। তো এখন শুরুতে আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব, এটি যিনি পাঠিয়েছেন তার নাম নাজাত। তিনি কাতারের রাজধানী দোহাতে থাকেন। তিনি প্রথমবারের মতো আমাদেরকে ঘটনা লিখছেন এবং এই জন্য তিনি বলেছেন কোনো ভুল ত্রুটি থাকলে ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য। তো এই ঘটনাটি আমেরিকার একটি স্টেটের ঘটনা। আপনারা হয়তো বা অনেকে এই ঘটনা সম্পর্কে জেনেছেন বা জেনে থাকতে পারেন, তবে অনেকেই যারা শুনেননি ঘটনাটি তাদের কাছে আশা করি এটি বেশ ভালো লাগবে। আমার কাছে বেশ আনকমন লেগেছে ঘটনাটি। দেরি করব না, চলে যাচ্ছি আজকের আমার প্রথম ঘটনায়। এই ঘটনাটি 2001 সালের আমেরিকার আরকানসাস স্টেটের এই ঘটনা। এটি যারা আমেরিকা থাকেন বা আমেরিকা সম্পর্কে যাদের ধারণা আছে তারা হয়তো জানেন যে এটি একটা পাহাড়ি এলাকায় পরিপূর্ণ একটি জায়গা এবং উঁচু নিচু সব পাহাড় নদী পর্বত মিলে এই জায়গাটা একটা, এখানকার জায়গাটাকে বলা যায় একটা অপরূপ সৃষ্টি আলার বলা যেতে পারে। তো এই জায়গা সম্পর্কে অনেকেরই কম বেশি জানা আছে এবং সেখানে কিন্তু খুব কম মানুষ বসবাস করে। যতটা সুন্দর এরিয়া তার থেকে বলা যায় এখানে কম মানুষের বসবাস। 6 বছরের হেলি জাগা তার মা বাবা এবং দাদাদের সাথে সেখানে থাকতো। পরিবারের সবাই অনেক আদর করতে থাকে এবং সবাই অনেক ভালোবাসত। হেলির মা বাবা তাদের কাজ নিয়ে প্রায় সময় ব্যস্ত থাকত এবং হেলি তার দাদাদের সাথে বেশিরভাগ সময় কাটাতো। দিনটা ছিল 2001 সালের 29 এপ্রিল। হেলিকে নিয়ে তার দাদাদের সাথে সে গিয়েছিল আপার বাফেলো ওয়াইল্ডারনেস একটা জায়গা, সেখানে বেড়াতে আর কি গেছে। তো হেলি সবসময় ছবিতে দেখতো আপার বাফেলো ওয়াইল্ডারনেসের সৌন্দর্যটা কতটা ভয়ানক সুন্দর সেটা, এবং তার পাশাপাশি এরা তার বেশ ভালো লাগতো। তো যাই হোক, সেটা সে দাদাকে রিকোয়েস্ট করেছিল তাকে নিয়ে যাওয়ার জন্য, যখন তাকে সেখানে নিয়ে যাওয়া হয়। তো হেলি সেখানে যাওয়ার পর খুব খুশি, অনেক ভালো একটা দিন কাটায় সে সেখানে। তো সন্ধ্যা নামার ঠিক আগ মুহূর্তে, সন্ধ্যা হবে হবে একটা ভাব, হেলি দাদি এলিকে বলে যে তাদের এখন বাসায় যেতে হবে, একটু পরেই অন্ধকার নেমে আসবে। তো হেলি কোনোভাবে যেতে রাজি হচ্ছিল না। সে সেখানকার চারপাশের পরিবেশটা দেখে তার খুব ভালো লাগে এবং সে বলে যে সেই ওয়াইল্ডারনেসের যে এলাকাটা আছে সেটার অন্য পাশে একটা আছে, সেখানে সে যাবে। মানে ছোট মানুষ যা করে হেলিও তাই তার মতো করে করছিল। তো হেলির দাদা দাদি বললো, না ঠিক আছে আজকে চলো, দরকার হলে আমরা তোমার আব্বা আম্মুকে নিয়ে আবার পরে আসবো। তো এই বলে অনেক বোঝানো হয় তাকে। তো তারপর তারা সেখান থেকে হাঁটা শুরু করে, কিন্তু হেলি যেটা করে যে সে একটু পিছিয়ে পড়ে যায়।
পিছে পড়ে যায় বলতে দেখা যায় যে কয়েক হাত সামনে তার দাদা দাদি হাঁটছে এবং হেলি আস্তে আস্তে করে পিছিয়ে হাঁটছে। ও দাদা কিন্তু এটা ফলো করছিল যে না, হেলি তাদের পিছিয়ে আছে, সে আশেপাশে তো কেউ নাই, সে হতে তাদের পিছিয়ে পিছিয়ে হাসছে। এটাও তারা খেয়াল করছিল যে হেলি একবার উপরে আবার নিচে তাকে এভাবে সে হাঁটছে, তো সে তার মনে আনন্দে হাঁটছে, তার দাদা দাদিও হাঁটছে। কিছুক্ষণ পর গিয়ে তার দাদাদি কোনো সারা শব্দ না পেয়ে পিছনে ফিরে দেখে হেলি সেখানে নেই। তারা মনে করেছিলেন হেলি তাদের সাথে তো লুকোচুরি খেলা খেলছে। তারা দুজনই ডাকাডাকি শুরু করলেন, বলতে লাগলেন, হেলি এবার বেরিয়ে এসো, অনেক খেলা হয়েছে, আর লুকোচুরি করো না। কিন্তু হেলির কোনো সারা শব্দ সেখানে নেই। তারা একটু ঘাবড়ে গেলেন, কারণ তখন অন্ধকার চেয়ে গেছে পুরো এলাকায়। তারা এবার জোরে জোরে হেলি হেলি বলে চিৎকার করতে লাগলেন, কিন্তু কোনো সাড়া নেই। তারা এবার অনেক ভয় পেয়ে গেলেন। সে এলাকাটায় সন্ধ্যার পর বন্যপ্রাণীর আক্রমণ বেড়ে যায়। হেলির দাদাদি ভীষণ ভয় পেয়ে যান। তারা পুলিশের সাহায্যের জন্য পুলিশকে কল দেন এবং হেলির মা বাবাকে বিষয়টি জানানো হয়। পুরো পরিবার মহা টেনশনে পড়ে যায় যে বাচ্চা মেয়েটাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। তারা বুঝতে পারছিল না যে কী হচ্ছে হেলির সাথে। সারা রাত পুলিশ পুরো জঙ্গল চেক করলেন। হেলিকপ্টার দিয়ে উপর থেকে পুরো এরিয়া দেখা হলো, এমনকি থার্মাল স্ক্যানার দিয়ে পুরো জঙ্গল চেক করেও হেলির কোনো সন্ধান পাওয়া গেল না। 24 ঘন্টা টানা অভিযানের পর পুলিশ হেলির মা বাবার সাথে দেখা করে বলেন, উই আর সরি, উই কুডন্ট ফাইন্ড ইউর ডটার অ্যান্ড আওয়ার মিশন ইজ অফিসিয়ালি ওভার। হেলির মা বাবা এটি কোনোভাবেই মানতে পারেনি যে তাদের বাচ্চাকে এভাবে পাওয়া যাচ্ছে না। তারা নিজেই হেলিকে তখন পাগলের মতো খুঁজতে বেরিয়ে পড়েন সেই এলাকায়। 48 ঘন্টার বেশি সময় কেটে যায়। হেলি নিখোঁজ ছিল তখনও। প্রায় 52 ঘন্টার পর আপার বাফেলো ওয়াইল্ডারনেসের খাদের নিচের দিকে বড় একটি পাথরের পাশে এক মেয়ে বসা দেখতে পায় রেঞ্জার্সের এক কমান্ডো। সেই কমান্ডো সদস্য তাকে গিয়ে জিজ্ঞাসা করে, এই বাবু, তোমার নাম কি? তুমি কি হেলি? হেলি মাথা নেড়ে জবাব দিল, হ্যাঁ আমি হেলি। এটি দেখে সেই কমান্ডো হতবাক হয়ে গেলেন। হেলি খুব স্বাভাবিক ছিল। তার হাতে হালকা একটু আঁচড়ের দাগ ছাড়া আর কিছুই ছিল না, সব কিছু ঠিকঠাক ছিল। হেলিকে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল সেটি দেখে পুলিশ, রেঞ্জার্স সবাই হতবাক হয়ে গেলেন, কারণ হেলি যেখানে বসা ছিল সেখানে কোনো মানুষের পক্ষে যাওয়া সহজ না। আর হেলি সেখানে গত 52 ঘন্টা থেকে থাকলেও থার্মাল স্ক্যানের তার এই ধরা পড়াটা, মানে তাকে তখন এখানে স্ক্যান করার পর ধরা পড়েনি সে। পুলিশ হিসাব মিলাতে পারছে না কোনোভাবেই। এদিকে হেলিকে ফিরে পেয়ে তার পরিবারের সবাই খুশিতে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। পুলিশ হেলিকে জিজ্ঞাসা করলো, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন টু ইউ? হেলি বলল, সে তার দাদাদের সাথে পিছনে হাঁটছিল। অন্ধকার নেমে যাওয়ার পরপরই হেলি তার দাদাদিকে আর দেখতে পায় না। হেলি যেভাবে বর্ণনা দিল সবাই শুনে চমকে উঠল, কারণ হেলি এবং তার দাদাদের পাহাড় থেকে নেমে যাচ্ছিল। সেই সময়টাতে কিন্তু হেলির বর্ণনা ছিল এমন যে হেলি হাঁটতে হাঁটতে নদীর কাছে চলে যায়, যা ছিল সম্পূর্ণ উল্টা দিকে। পুলিশ হেলিকে আবারও জিজ্ঞাসা করলো, তুমি 52 ঘন্টা না খেয়ে কীভাবে ছিলে? হেলি তখন বলে উঠল, জঙ্গলে সে বন্ধু পেয়েছে একজন, তার বন্ধু তাকে খাইয়েছে। সে হেলি তার বন্ধুর বাসায় ছিল। হেলির এই উত্তর শুনে সবাই ভাবতে লাগলো, হেলি ছোট মানুষ তাই এসব বলছে, কারণ এই গহীন জঙ্গলে কোনো পরিবার থাকে না আর এটা অসম্ভব। পুলিশ আবারও জিজ্ঞাসা করলেন, তোমার বন্ধুর নাম কি? হেলি আবার উত্তর দিল, তার নাম এলিনা এবং তার বয়স 4 বছরের মতো হবে। হেলি আরও বলে এলিনা তাকে গানও শিখিয়েছে। আস্তে আস্তে করে হেলির ফিরে আসার ঘটনা পুরো আমেরিকার যে এলাকাটা এখানে ছিল সেটা যেখানে ছড়িয়ে পড়ে। তার কিছুদিন পর এক পরিবার হেলির সাথে দেখা করতে আসলো, যাদের একমাত্র মেয়ের নাম ছিল
এলিনা। আর এলিনা তার ভাইয়ের সাথে ঠিক ওখানে বেড়াতে গিয়ে হারিয়ে গিয়েছে আর কখনো সেখান থেকে ফিরে আসেনি। তারা বলল প্রায় 20 বছর আগে তাদের মেয়ে এলিনা পাহাড়ে বেড়াতে এসেছিল, সে আর কখনো ফিরে আসেনি। এলিনার বয়স ছিল 4 বছর। হেলির মুখে এলিনার বর্ণনা শুনে এলিনা পরিবার নিশ্চিন্ত হলেন হেলির সেই বন্ধু তাদের 20 বছর আগে নিখোঁজ হওয়ায় তাদের একমাত্র মেয়ে এলিনা। এলিনা যে গান হেলিকে শিখিয়েছিল সে গান হেলির মা বাবা কখনো হেলিকে শোনায়নি। সে গান অনেক পুরানো ছিল, যা 6 বছরের হেলির শুনবার কথাও না। এলিনার হারিয়ে যাওয়া 20 বছর পর ঠিক সেই 4 বছরে ফিরে এসে হেলি সাহায্য করা, এসব কিছুই কিন্তু কোনো ব্যাখ্যা নেই। হেলি এখনও বেঁচে আছেন। তিনি বর্তমানে একজন ইনফ্লুয়েন্সার এবং তার ইউটিউব চ্যানেলও আছে। গুগলে হেলি জেগা অ্যান্ড আরকানসাস মিস্ট্রিয়াস ইনসিডেন্ট লিখে সার্চ দিলে হেলির সব ইনফো পাবেন আপনারা। যদি ভালো লাগে অবশ্যই আপনি কাজটা করতে পারেন, এটা সার্চ করে তার ডিটেলস জানতে পারেন। আমি জানি না এই ঘটনাটি আপনারা শ্রোতা বন্ধুরা কারা কারা আগে শুনেছেন, বাট ঘটনাটা বেশ আনকমন এবং খুব রহস্যময় একটি ঘটনা। নাজাত ভাইকে অনেক ধন্যবাদ কাতার থেকে ঘটনাটি পাঠানোর জন্য। শ্রোতা বন্ধুরা, এই ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আসছি আরেকটি ঘটনা একটু পরেই। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান রাকিব। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক বন্ধুর কাছ থেকে নেয়া। এটি তার নানুর বাড়ির ঘটনা। ঘটনাটি প্রায় 30 বছর আগের। তার নানুর বাড়ি সিলেট বিভাগের কুলাউড়া উপজেলায়। কোনো একটা কারণে আমার বন্ধু এলাকার নামটি উল্লেখ করতে নিষেধ করেছে। যাই হোক, কথা না বাড়িয়ে সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার বন্ধু মহসিন আলী যেভাবে আমাকে ঘটনাটি বলেছে ঠিক সেভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের অঞ্চলে এক ধরনের গাছ পাওয়া যায়, শুদ্ধ নামটা আমার জানা নাই, তবে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে এওলা গাছ বলে। তো লোকমুখে নাকি প্রচলিত ছিল এই গাছে জিনভূত থাকে। আমার নানার বাড়ির লোকজন আবার এসব জিনভূতে বিশ্বাস করতেন না, শুধুমাত্র আমার নানার শাশুড়ি ছাড়া, মানে আমার নানুর আম্মা। একদিন বিকেলে আমার নানা ওনাদের বাড়ির পাশের একটা জঙ্গল থেকে একটা এওলা গাছ কেটে এনে বাড়ির উঠোনে রাখেন। তখন নানুর আম্মা ঘর থেকে বেরিয়ে এসে নানাকে বলছেন, তুমি এটা কী কাজ করলা? এই গাছ তুমি কেটে নিয়ে এসেছো, তুমি জানো না এই গাছ জিনদের খুব প্রিয়? জবাবে নানা বলেন, আর এসব জিনভূত বলতে হয় নাকি কিছু? আমার নানুও তখন ঘর থেকে বের হয়ে মজার ছলে বলতে লাগলেন, আচ্ছা দেখা যাবে, জিনভূত আসলে ওদের সাথে আমি বোঝাপড়া করে নেব। এরপর থেকেই আমার নানুর সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। রাতে যখন নানু বিছানায় ঘুমান তখন তিনি লক্ষ্য করেন ওনার পায়ের কাছে কিছু কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে ওনার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই সেই কালো অবয়বগুলো যেন হাওয়ায় মিলিয়ে যায়। এগুলো তিনি চোখের ভুল ভেবে এতটা গুরুত্ব দেন না। ঠিক একই ঘটনা তিনি পরপর কয়েক রাত অনুভব করেন। সেই ছায়ামূর্তিগুলো তার পায়ের কাছে দাঁড়িয়ে শুধু তার দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে তিনি নিজেকে বিছানার নিচে আবিষ্কার করতেন। এরকম অস্বাভাবিক ঘটনা পরপর কয়েকদিন ঘটায় তার মনে একটু ভয়ের সন্দেহ জাগে। নানু ওনার আম্মার সাথে ঘটনাগুলো শেয়ার করেন। সব কিছু শুনে ওনার আম্মা বলেন, আমি আগেই বলেছিলাম এই গাছটা কেটে আনিস না, তোরা আমার কথা শুনলেই না, এবার দেখ কি ভয়ানক একটা পরিস্থিতিতে পড়ে গেলি। আমার মনে হয় এই সমস্যা আমাদের পুরো পরিবারের উপর প্রভাব ফেলবে, তাড়াতাড়ি এর একটা সমাধান বের করতে হবে। সেদিন সকালেই আমাদের নানুর বাড়ির পাশের মসজিদের এক ইমাম সাহেবকে ডাকা হয়। তিনি এসেই বুঝে গেলেন এই বাড়িতে কিছু একটা গণ্ডগোল রয়েছে। আমার নানুর সাথে ঘটা ঘটনাগুলো ইমাম সাহেবকে বললে উনি বলেন, আমার দ্বারা এই সমস্যার সমাধান করা সম্ভব না, আপনারা বড় কোনো ইমাম অথবা কবিরাজের সাহায্য নিতে পারেন। এই বলে ইমাম সাহেব চলে গেলেন। এরপর আমার নানা তার এক বন্ধুর কাছ থেকে একজন বড় ইমাম সাহেবের ঠিকানা জোগাড় করেন এবং সাথে সাথে ওনার সাথে দেখা করতে চলে যান।
বিকেলের দিকে নানা ওই বড় ইমাম সাহেবকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। ইমাম সাহেব বাড়ির আঙিনায় ঢুকতেই ব্যাপারটা বুঝে ফেলেন। তিনি আমার নানা এবং নানুকে উদ্দেশ্য করে বলেন, আমি এখন সম্পূর্ণ বাড়িটি বন্ধ করে দিয়ে যাচ্ছি। সন্ধ্যার পর কেউ যেন এই ঘরের দরজা না খোলে। বাইরে যা কিছুই হোক, দরজা খোলা যাবে না। সকালবেলা দিনের আলো ফুটলেই যেন এই ঘরের দরজা খোলা হয়। আশা করি সকাল হওয়ার আগেই সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলে ইমাম সাহেব কিছু কার্যক্রম শেষ করে চলে গেলেন। আমার নানুর বাড়ি থেকে কিছুটা দূরে একটা বাড়ি ছিল। ওই বাড়ির একজন মধ্যবয়স্ক মহিলা প্রতিদিন সন্ধ্যায় নানুদের বাড়িতে আসতো গল্পগুজব করতে। তো প্রতিদিনের মতো সেদিন সন্ধ্যায় তিনি আসেন গল্প করার উদ্দেশ্যে। এসে দেখেন ঘরের দরজা বন্ধ। তিনি বাইরে থেকে নানুকে ডাক দিলে নানু বলেন, আজকে আড্ডা হবে না, একটু সমস্যা আছে, তুমি কাল এসো। এই বলে নানু ওনাকে বিদায় করে দেন। তখন তিনি কৌতূহলবশত বেড়ার ফাঁক দিয়ে বাইরে তাকালে যা দেখতে পান তা দেখে তিনি কিছুটা অবাক হয়ে যান। তিনি দেখেন কিছু কালো কুকুরছানা বারবার ওই মহিলার পথ আটকে দিচ্ছে। তার বুঝতে বাকি রইল না এগুলো স্বাভাবিক কিছু না। তখন তিনি জোরে জোরে চেঁচিয়ে ওই মহিলাটির উদ্দেশ্যে বলতে লাগলেন, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, পরিবেশটা সুবিধার না। কিছুক্ষণ পর ওনারা ঘুমিয়ে পড়েন। নানুর ঘুম ভাঙে হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজের শব্দে। নানু বিছানা থেকে উঠে বসেন। তিনি স্পষ্ট বুঝতে পারছিলেন যে দরজায় কেউ কড়া নাড়ছে। এই শব্দে একে একে আমার নানা ও নানুর আম্মা ঘুম থেকে জেগে ওঠেন। দরজায় কড়া নেড়ে কে যেন মৃদু স্বরে বলছে, দরজা খুলেন। নানু বুঝতে পারলেন এ তো আমার বড় ছেলে, মানে আমার বড় মামা। ডাকটা পরপর 3 বার আসে, এরপর থেমে যায়। নানু বলছিলেন বড় মামার কথা। ও তো গতকাল ঢাকা গিয়েছে, আজকে তো তার ফেরার কথা না, তাইলে বাইরে থেকে কে ডাকছে? পাশের রুম থেকে আমার ছোট মামা যেই না দরজাটা খুলতে যাবেন, তৎক্ষণাৎ নানু মামাকে এক ধাক্কা দিয়ে দরজার সামনে থেকে সরিয়ে দেন। বলেন, দরজা খোলা যাবে না। এর কিছুক্ষণ পর তিনি আমাদের পুকুর পাড়ে কিছু মানুষের ছোটাছুটির আওয়াজ শুনতে পান। জানালার ফাঁক দিয়ে তাকাতেই তিনি দেখতে পান পুকুর পাড়ের বাঁশঝাড়ের উপর যেন বিশাল এক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। বাঁশগুলো যেন মুহূর্তের মধ্যেই দুমড়ে মুচড়ে ভেঙে যাবে। এই পরিস্থিতিতে ওনারা সবাই ভয়ে ওই রাতটা জেগে থেকে কাটিয়ে দেন। ওই রাতে আরও কিছু লোমহর্ষক ঘটনা ঘটে ওনাদের সাথে, যা আমার নানু আমার সাথে কোনো একটা কারণে শেয়ার করেননি। আলহামদুলিল্লাহ, সকাল হতেই সব কিছু একদম আগের মতো ঠিক হয়ে যায়। পরবর্তী সময়ে আমার নানা আরও কয়েকজনকে সাথে নিয়ে ওই গাছটি জঙ্গলে ফেলে আসেন। এরপর থেকে ওনাদের সাথে আর কোনো ধরনের সমস্যা হয়নি। ঠিক একই গাছ কাটা নিয়ে আমাদের নানুর বাড়ির পাশের বাড়িতেই এমন এক ভয়ানক ঘটনা ঘটেছিল, যার পরিণতি ছিল মৃত্যু। এই ঘটনাটি ঘটে নানুর বাড়িতে ঘটনা ঘটার প্রায় মাসখানেক পর। আমাদের নানুর বাড়ি থেকে সোজা পশ্চিম দিকে প্রায় 100 মিটার রাস্তা হাঁটলে একটা বাড়ি চোখে পড়ে। ওই বাড়ির কর্তার সাথেই ঘটে এক নৃশংস ঘটনা। আমার নানু এই ঘটনাটি নিজেই শুনেছিলেন সেই লোকটির মুখ থেকে, যা ওই লোক রাস্তায় তার সাথে ঘটে যাওয়া ঘটনা বাড়িতে এসে সবাইকে বলেছিল। দুঃখজনক হলেও সত্য, ঘটনাটি শেয়ার করার ঘণ্টাখানেক পর লোকটি মারা যায়। যাই হোক, সরাসরি মূল ঘটনায় চলে যাই। মধ্যবয়স্ক লোক, সে ভ্যান চালিয়ে তার জীবিকা নির্বাহ করত। একদিন সেই লোকটিও পাশের জঙ্গল থেকে একটা এওলা গাছ কেটে নিয়ে তার বাড়ির উঠোনে রাখে। তার মূলত অনেকটা কয়লার প্রয়োজন ছিল, তাই সে সম্পূর্ণ গাছটিকে পুড়িয়ে কয়লাতে পরিণত করে ফেলে। প্রতিদিনের মতো ঘটনার দিনও লোকটি তার ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে। কাজ শেষ করতে করতে প্রায় রাত হয়ে যায়। তো গ্রামের কাঁচা রাস্তা দিয়ে সে তখন বাড়ি ফিরছিল। একটা কথা বলা হয়নি, তার বাড়িতে আসার আগে অনেকটা দূরে রাস্তার পাশে একটা শ্মশান ঘাট ছিল। তো সে যখন রাস্তা আস্তে আস্তে ভ্যান চালিয়ে এগোচ্ছিল, তখন হঠাৎ দূর থেকে তার শ্মশানের সামনের দিকটায় চোখ পড়ে। সে দেখতে পায় 2 জন লোক, দেখতে অনেকটা লম্বা, সাদা কাপড় পরা, তাদের সাথে ছিল একটা সাদা বস্তা। তাদের কাছাকাছি যেতেই ওই লোক দুটো তাকে ইশারায় গাড়ি থামাতে বলে। তিনি ওদের সামনে গিয়ে গাড়ি থামান। তখন ওই লোক দুটো বলছিল,
আমাদের একটু সামনে পর্যন্ত এগিয়ে দিলেই হবে। এরপর ওই লোক দুটো বস্তাটা নিয়ে তার ভ্যানে উঠে বসে। সে আবারও গাড়ি চালাতে শুরু করে। কিছুক্ষণ পর কিছু অদ্ভুত শব্দ তার কানে ভেসে আসে। হাড় মাংস চিবিয়ে খেলে যেরকম শব্দ হয় ঠিক সেরকম শব্দ। সে লক্ষ্য করে দেখল শব্দটি তার পেছন দিক থেকে আসছে। তৎক্ষণাৎ সে পেছন ফিরে তাকায় এবং তাকিয়ে যা দেখতে পায় তা দেখে সে স্বাভাবিক থাকতে পারল না। সে স্পষ্ট দেখতে পাচ্ছিল ওই লোক দুটো বস্তার ভেতর থেকে একটা লাশ বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ভয়ে আতঙ্কে সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে গাড়ি চালাতে শুরু করে আর মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে। কিছুক্ষণ পর সে অনুভব করে তার গাড়িটা অনেকটা হালকা হয়ে গিয়েছে। সে বুঝতে পারে ওই লোকগুলো তার গাড়িতে আর নেই। তবুও সে সর্বোচ্চ শক্তি দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর সে আবারও ওই লোক দুটোকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। ভয়ের মাত্রা অতিক্রম করে সে চোখ দুটো বন্ধ করে গাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই সে তার বাড়িতে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমে তার ঘরের দরজার সামনে আসতেই সে সেন্সলেস হয়ে সেখানে পড়ে যায়। এরপর তার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরলে সে অনুভব করে তার শরীরটা অনেক দুর্বল হয়ে আছে। খুব জ্বরও আসে তার। আস্তে আস্তে সব ঘটনা সে তার পরিবারের সবার সাথে শেয়ার করে। তার অবস্থার অবনতি দেখে মসজিদের ইমামকে ডাকা হয়। ইমাম সাহেব সব কিছু শুনে নিস্তব্ধ হয়ে যান। দেখতে দেখতে চোখের সামনেই লোকটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ইমাম সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলেন, ওই জিনদের গাছ এভাবে কেটে ফেলা ঠিক হয় নাই। তাছাড়াও গাছটি পুড়িয়ে ফেলে সবচেয়ে বড় ভুল কাজ করে বসেছে। এরকম ভয়াবহ ঘটনায় পুরো গ্রামবাসীর মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুরো গ্রামবাসীরা মিলে সিদ্ধান্ত নেয় কেউই এই গাছগুলো কাটবে না। তো এই ছিল আমার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করা তার নানুর বাড়ির ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আজ আমি আসছি। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারি এখন যে ঘটনাটি শেয়ার করব এটি আমাদেরকে পাঠিয়েছেন শিয়াব ভাই। ঘটনাটি তিনি এক বান্ধবীর কাছ থেকে সংগ্রহ করেছেন। ব্যক্তিগত কিছু কারণে তিনি সকল নাম এখানে ছদ্ম হিসাবে ব্যবহার করেছেন। তো ঘটনাটি যেভাবে শেয়ার করা হয়েছে, যেই আপুর ঘটনা, এটা আমি তার মতো করি আপনাদের মাঝে এখন তুলে ধরছি। আমার নাম সামিয়া। আমার বাসা যেখানে ছিল সেখান থেকে আমার কলেজটা ছিল অনেক দূরে। তাই আমি আমার দুই বেস্ট ফ্রেন্ড রিয়া এবং অথই ঠিক করি আমরা তিনজন মিলে কলেজের কাছে বাসা নিব। আমরা বাবা মাকে বলি যে আমাদের কলেজের কাছেই একটা বাসা ভাড়া করে দেওয়ার জন্য, এবং তারা সেটাতে রাজি হয়ে একটা বাসা ঠিক করে দেয়। তারপর আমরা কলেজের প্রায় কাছেই সেরকম একটা বাসা পেয়ে যাই। বাড়িটা অনেক বড়, কিন্তু ভাড়া একদমই কম ছিল। তাই আমরা আর দেরি করলাম না, বাসায় উঠে পড়ি। বাসার মালিকেরা আমেরিকাতে থাকতো। তিন বান্ধবী 3 রুমে বসে পড়ছিলাম একদিন। তো রিয়া পড়ছিল, হঠাৎ বারান্দা দিয়ে কে যেন হেঁটে গেল, সেটা রিয়া দেখতে পায়। তো রিয়া বারান্দার দিকে একটু তাকিয়ে আবার পড়ায় মনোযোগ দেয়, কারণ সামনে পরীক্ষা ছিল। সে এরকম 2-1 বার দেখতে পায় যে বারান্দা দিয়ে কে যেন হেঁটে যাচ্ছে। যখন শেষবার সে দেখলো এটা দেখার পর, সেই স্পষ্ট চোখে দেখার পর জোর একটা চিৎকার দেয়। কারণ যে বারান্দাটাতে সেটা দেখেছিল, আমাদের যে দুজন আমরা ফ্রেন্ড ছিলাম, রিয়া তো সেখানে ছিল, যে রুমে ছিল, মানে অথই আর আমি কোনোভাবেই সেই বারান্দাতে যাওয়ার কথা না, কারণ গেলে এটা রিয়া রুমটা ক্রস করে যেতে হবে। তো রিয়ার চিৎকার শুনে আমি আর অথই দৌড়ে আসি, দেখি রিয়া কান্না করছে। এরপর ওকে জিজ্ঞাসা করি যে কী হয়েছে। ও বলল বারান্দায় কে যেন আছে। আমি একটু ভয়ে ভয়ে বারান্দার দরজা খুলে দেখি কেউ ছিল না সেখানে। রিয়াকে বললাম, দেখো কে নেই, শুধু শুধু ভয় পাইলি। তারপর রিয়া কান্না করতে করতে আমাকে বলল, সামিয়া তুই আজ আমার সাথে ঘুমা। আমি আর মানা করলাম না। তখন অথইও বলল ওর নাকি খুব ভয় করছে, সেও আমাদের সাথে ঘুমাবে। এরপর তিনজনই ঠিক করলাম একসাথে রাতে আমরা ঘুমাবো। তো তখন সময়টা ছিল কিন্তু
সন্ধ্যার খানিকটা পরে। তো সেই মুহূর্তে অথৈর ফোন আসে যে ওর দাদি মারা গেছে, ওকে বাড়িতে যেতে হবে। তো সেই মুহূর্তে তার লোক আসে, সে কিছুক্ষণের মধ্যে তখন বাড়িতে চলে যায়। আর এদিকে রিয়া একটু ভয় পায়, তো যেহেতু অথৈ চলে গিয়েছে তো আমার দুজনকে থাকতে হবে। যা হোক, তারপর আমরা ওই অথৈ চলে যাওয়ার পর আমরা পড়ছিলাম। তখন আমার অনেক ক্ষুধা লাগে, তাই রিয়াকে বললাম, রিয়া আমি একটু যাই রান্নাঘর, ওখানে গিয়ে চানাচুর আছে, চানাচুর নিয়ে আসছি, একসাথে আমরা খাবো। তো চানাচুর আনতে যাওয়ার পর আমি যখন রান্নাঘরে ছিলাম তখন খেয়াল করলাম রিয়া কার সাথে যেন রুমে একা একা কথা বলছে। কথাটা শুনে এরকম, মানে আমি স্পষ্ট শুনতে পেলাম যে, কী রে তুই তুই না চলে গেলি, তুই কখন আসলি, বললি হতো না। তো আমি তাড়াহুড়া করে তখন ভাবতে থাকি যে রিয়া কার সাথে এরকমভাবে কথা বলছে। তারপর আমি রুমে গিয়ে বলি, রিয়া তুই কার সাথে কথা বলিস? ও বলল, এই দেখ অথৈ আসছে, আসার আগে দেখ আমাদের একটু জানাইলো না। আমি রিয়াকে তখন ঝাঁকিয়ে দিয়ে বলি, তোর কি মাথা ঠিক আছে? এই রুমে অথৈরে তুই কই পাইলি? কার সাথে এরকম কথা বললি? ও বলল, কই আমি তো অথৈর সাথে কথা বললাম, অথৈ তো এই রুমেই ছিল, তুই আমাকে ঝাঁকি দেওয়ার পথে আমি অথৈকে আর দেখছি না। আমি ভাবলাম রিয়া হয়তো আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তো আমি তখন তাড়াতাড়ি করে বেসিনের দিকে যাই হাত ধোবো, চানাচুরটা কোনো রকম খাই। আমি তো মনে করছি সেটা সে ভয়ই দেখাচ্ছে আমাকে। তো আমি তাড়াতাড়ি বেসিনের দিকে যাই, যাওয়ার পর আমি দেখি বেসিনের যে অংশটা আছে যেখানে আমরা হাত ধুবো সেখানে দেখছি রক্তের ছোপ ছোপ দাগ। আমি ভাবলাম রিয়া হয়তো ভয় দেখানোর জন্য এখানে সস ঢেলে রেখেছে। তারপর আমি রিয়াকে সেদিনের মতো আর কিছু বলি না। একদিন পর সকালে অথৈ আসে। এমন করে আরও কিছুদিন কেটে যায়, কিন্তু আমি আসলে সেদিন রিয়া কী ঘটেছিল রিয়ার সাথে ওটা আর কাউকে কিছু শেয়ার করি না। একদিন সন্ধ্যায় আমরা তিনজন একসাথে বসে পড়ছিলাম, তখন রান্নাঘরে একটা শব্দ হয়। বিছানা থেকে উকি দিয়ে দেখি বাসায় যিনি কাজ করে যে খালা, তো তিনি দেখি সেখানে রয়ে গিয়েছে। তখন তাকে আমি বলি, খালা আপনারা চলে গেলেন, আমরা দরজা লাগাই দিলাম, তাহলে আপনি আবার আসলেন কী হবে? এটা বলেই আবার যখন আমি রান্নাঘরের দিকে হেঁটে যেতে লাগবো তখন গিয়ে দেখি যে সেখানে আর কেউ নাই। অথৈ কথাটা শুনে ভয় কান্না শুরু করে দিল। কিছুক্ষণ পর আমরা খাওয়া দাওয়া করলাম, তখন রাত প্রায় 2:45 মতো হবে। আমরা কিন্তু মোটামুটি ভয়ে ভয়ে ছিলাম যে আসলে কী হচ্ছে এই বাসায়। সেই মুহূর্তে আমরা মনে করেছিলাম যে খালা আসলে এসেছিল, কারণ আমি তখন গিয়ে দেখেছিলাম যে দরজাটা খোলাই ছিল। যাই হোক, তো রাত্রেবেলা তখন 2:45 মতো হবে, হঠাৎ কে যেন আমাদের মেন গেটটা ধাক্কাধাক্কি করছিল। এরকম করতে করতে অনেক রাত হয়ে যায়, ধাক্কাধাক্কি বন্ধ হয় না, একটু পরপর নক করছিল। আমরা জিজ্ঞেস করছিলাম কে, কিন্তু ওপার থেকে কে কিছু বলছে না। এদিকে যে যার মতো বাসায় আত্মীয় স্বজনকে এরকম ফোন দিয়ে থাকে, কিন্তু কেউ এরকম ফোন ধরছে না। যখন ফোনে আমরা সম্ভবত একজন আমাদের বান্ধবীদের মধ্যে একজন ক্রেতার পরিবারের সাথে কথা বলেছিল, কিন্তু যখন ফোনে কথা হচ্ছিল তখন ধাক্কাধাক্কির আওয়াজ আসছিল না। এত রাতে আসা কারোর পক্ষে সেখানে সম্ভব ছিল না। তারা বলছিল কোনো রকম ভোটটা হোক, তারপর দেখবে সেখানে কী হয়। দেখতে দেখতে ফজরে আজান দেয়, তারপর আস্তে আস্তে দরজার ধাক্কাধাক্কি বন্ধ হয়ে যায়। আমরা তখন তিনজনই বেশ ভয়ের মধ্যে ছিলাম, রুমের সব লাইট জ্বালিয়ে রেখেছিলাম। সকাল হওয়ার পর যখন 6-7টা বাজবে, কিছুক্ষণ পর দরজার ওপাশ থেকে বলে, আপামনি দরজা খুলেন। তো আমরা ভয়ে কেউ যাচ্ছিলাম না। তারপর রিয়ার ফোনে কল আসে, সেই খালা কল দিচ্ছে। খালা বলল, আপামনি দরজা খোলেন। তারপর দরজা খুলে তিনজন মিলে খালাকে জড়িয়ে ধরে কান্না করি। আমরা সব ঘটনা কি হয়েছে তা খুলে বলি, এবং এটাও বলি যে খালার সাথে কথা হয়েছিল, কথা বলার পর দেখি দরজাটা খোলা, কিন্তু আমি নিজেই কিন্তু খালা যাওয়ার পর দরজা লাগিয়ে দিয়েছিলাম। এরপর খালা বলল ওনার সাথেও প্রায় সময় পাশে ঘটনাগুলো ঘটে, কিন্তু তিনি এরকম কাউকে শেয়ার করেন। আর তিনি এখানে অনেক আগের থেকেই কাজ করতেন, তিনি টুকটাক অনেক কথা জানেন। তারপর আমরা বাবা মাকে ফোন করে বলি তারা আমাদের যাতে এখানে আসে এবং আমরা বাসাটা ছেড়ে দিই। পরে আমার আব্বু এলাকার সবার কাছ থেকে জানতে পারে, এবং আমরা খালার কাছ থেকে জানতে পেরেছিলাম যে এই বাসার মালিক মারা যাওয়ার পর মালিকের বউ এবং তার 2 মেয়ে সেখানে থাকতো। সেই মহিলা এক লোকের সাথে ওনার সম্পর্কে তিনি জড়িয়ে গিয়েছিলেন। এসব তার ছোট মেয়ে
মেনে নিতে পারে না জেনে যাওয়ার পর। তার ছোটো মেয়ে তাকে হুমকি দেয় যে তুমি যদি সব বন্ধ না করো তাহলে নানু বাড়িতে সব কিছু গিয়ে বলে দিব। তারপর লোকে যেটা বলে যে সেখানে সেই মহিলার ছোটো মেয়ে এবং বড় মেয়ের লাশ পাওয়া গিয়েছিল ফাঁস দেওয়া অবস্থায়। সেখানে তারপর কোনো প্রমাণ না পাওয়ায় আত্মহত্যা বলে সেই মামলা চালিয়ে দেওয়া হয়। কিন্তু অনেকেই জানতো যে সেই মহিলা যার সাথে তার সম্পর্ক ছিল তারা দুজন মিলে এই দুই মেয়েকে হত্যা করেছে। তারপর কোনো রকম সেই মহিলা সেখান থেকে পালিয়ে এসে আমেরিকা চলে যায় এবং সেখান থেকে তিনি আসলে তার কোনো একটা আত্মীয়ের মধ্যে বাসা ভাড়ার কাজটা করে থাকেন আর কি। তো খালা যেটা বলেছিলেন এবং আমার আব্বু যেটা বলেছে সেটা হলো যে ছোট যে মেয়েটা ছিল তার আত্মা নাকি এখানে প্রায় ঘোরাফেরা করে এবং সেই নাকি বিভিন্ন রূপ দিয়ে খেয়ে এখানে ভয় দেখে এবং সে নিজের রূপেও নাকি মাঝে মাঝে এখানে আসে। এটাই ছিল সেই শিহাব ভাইয়ের যে বান্ধবীর মাধ্যমে সংগ্রহ করা যে সামিয়া পুরাণ ঘটনা। শ্রোতা বন্ধুরা, ঘটনাটি আবারও বলছি একটি বাস্তব ভৌতিক ঘটনা, হয়তো বেশি বড় নয় কিন্তু ছোটো ছোটো কিন্তু এরকম অনেক ঘটনা থাকে, আপনারা চাইলে কিন্তু শেয়ার করতে পারেন। কেমন লেগেছে ঘটনাটি অবশ্যই জানাবেন। আজকের এপিসোডে আমি সামির আনসারি এখন যে ঘটনাটি শেয়ার করব এটি আমাদেরকে পাঠিয়েছেন শাহরিয়ার ভাই। তিনি যেটা বলেছেন এটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া রিসেন্টলি একটি ঘটনা। তো ঘটনাটি উনি আমাদেরকে যেভাবে শেয়ার করেছেন আমি সেভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। এসএসসির পর আমি বাংলাদেশের কোনো একটি সুনামধন্য পলিটেকনিকে লেখাপড়া শুরু করি। সঙ্গত কারণে আমি আমার প্রতিষ্ঠানের নাম উল্লেখ করছি না। তো আমার বাসা থেকে খানিকটা দূর হওয়ার কারণে আমি মেসে লেখাপড়া করতাম। আমার সেই কলেজ থেকে আমার মেসের দূরত্ব ছিল প্রায় হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট। মূল ঘটনা যাওয়ার আগে মেসের বর্ণনাটা দিয়ে নিচ্ছি। আমাদের মেসটা ছিল নদীর পাশে। 20 থেকে 22 বছর পূর্বে এখানে অনেক জঙ্গল ও শ্মশান ছিল আর অনেক লাশ দাহ করা হতো, কিন্তু কালের বিবর্তনের কারণে এখানে অনেক বিল্ডিং গড়ে উঠেছে। আমার মেসটি ছিল 6 তলা, আমি থাকতাম 4 তলায়। নতুন নতুন মেসে উঠে দিনকাল ভালোই যাচ্ছিল। মাঝে মধ্যে বড় ভাইদের মুখে শুনতাম গভীর রাতে ছাদে থেকে নাকি এরকম হাতুড়ি পিটানোর শব্দ পাওয়া যায়, কিন্তু ছাদে গেলে এরকম কাউকে পাওয়া যায় না। আমি এইগুলো সেরকম পাত্তা দিতাম না, ভাবতাম হয়তো আমরা জুনিয়র দেখে বড় ভাইরা আমাদেরকে এরকম ভয় দেখাতো। তো একদিন একতলার একটি ছেলে রাতে ছাদে উঠে তার রুমে আসতে একটু দেরি হয়, তার রুমমেট তাকে খুঁজতে বের হয় এবং ছাদে গিয়ে দেখে সে অজ্ঞান অবস্থায় ছাদের একটা কোণায় এরকম পড়ে আছে। আর জ্ঞান ফিরলে তাকে কিছু জিজ্ঞাসা করা হলে তার আচরণ অস্বাভাবিক লক্ষ্য করা যায়। পাশের মসজিদ থেকে একজন আলেম নিয়ে আসা হলে তাকে দেখে সে আলেম বলে এই ছেলেকে জিনে আসর করেছে। আলেম কিছু নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে তাকে স্বাভাবিক করে তোলে এবং তার বাবা মাকে ডেকে তাকে বাড়িতে পাঠানো হয়। এর পরের দিন ঘটে আরও একটি মর্মান্তিক ঘটনা। একতলার আরেকটি ছেলে ঠিক সন্ধ্যা নামার পর 8টা থেকে 9টার দিকে হবে, সেটি চিল্লাতে চিল্লাতে 2টি বিল্ডিংয়ের চিপার মধ্যে দিয়ে দৌড় দিয়ে শিমুল গাছে উঠে যায়। অনেক চেষ্টার পর তাকে গাছ থেকে নামানো হয়। আমরা নিচে নেমে দেখি তাকে 10 থেকে 12 জন ছেলে ধরে রাখতে পারছে না, সবাইকে সে ফেলে দিচ্ছিল, এত শক্তি হয়ে গেছিল তার গায়ে। অতঃপর আরও কয়েকজন ছেলে যায়, তাকে ধরে তার রুমে খাটের সাথে বেঁধে রাখা হয়। কিছুক্ষণ পর একটি হুজুর ডাকা হয়। এমন একটি অবস্থা সেই ভারী খাট সে নিজেই মনে হচ্ছে সরিয়ে ফেলছিল। তো হুজুর আসার পর দোয়া কালাম পরে ফু দিতে দিতে সে তখন লাফালাফি শুরু করে। এক পর্যায়ে সবাই আমরা বুঝে গিয়েছিলাম যে ছেলেকে জিনে ধরেছে এবং হুজুরের আচার আচরণ ভঙ্গিমাতে বোঝা গিয়েছিল যে ছেলেটিকে জিনে ঠিকই ধরেছে। এরকম জিনে ধরা রোগী আমি প্রথম দেখলাম জীবনে। দেখে আমার তখন বেশ ভয় লাগছিল, আমি কি করবো বুঝে উঠতে পারছিলাম না। তখন আমি শুরুতে সেখানে সামনে থাকতে চাইছিলাম না, কিন্তু এরা ভাবছিলাম যে এখন সব ছেলেপেলে এখানে আছে, এখান থেকে বের হয়ে যদি আমাকে আবার কিছু অ্যাটাক করে ফেলে। তো তারপর এক পর্যায়ে সেই জিনটিকে হাজির করা হয় সেই হুজুর মাধ্যমে
জিন থেকে জিজ্ঞাসা করা হয়, তুই কেন এই ছেলেটার শরীরে আসর করলি? তখন সে জিন বলে যে আমার গায়ে সে থুতু ফেলেছে, আমি তাকে মেরে ফেলবো। এই বলে ছেলেটা খুব হাসতে থাকে। অনেক বোঝানোর পরে জিনটি তার শরীর থেকে বের হয়ে যেতে রাজি হয়। এরপর আমাদের প্রতিটি ফ্লোরে একটি করে দোয়া দেয়ালে লাগিয়ে দেওয়া হয়। এরপর থেকে অন্য কোনো সমস্যা না হলেও ছাদ থেকে হাতুড়ি পেটানোর শব্দ প্রায় সময় পাওয়া যেত। গত কয়েক মাস আগে আমাদের মেসের পাশে একটি ছেলে গলায় দড়ি পেঁচিয়ে সুইসাইড করে। এটাও সেই জিনের কারণে কি হয়েছে জানি না, তবে আমি শুনেছি যে আমাদের এই আশেপাশের এলাকাটা খুবই ভয়ানক এবং এখানে জিনদের উপদ্রব আছে। আমার নিজের চোখে আমি না দেখলেও অনেক বন্ধুর কাছে শুনেছি এবং তারা এটা ফিল করেছে। তবে হ্যাঁ, হাতের পিতানোর শব্দটা কিন্তু আমি নিজের কানে প্রায় শুনেছি। আমি সেখানে থেকেছি, এজন্য বুঝি যে আমার কতটা ভয় লেগেছিল। এটাই ছিল ঘটনা। আপনাদের কেমন লেগেছে এই ছোটো ঘটনাটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ শাহরিয়ার ভাইকে এই ঘটনা শেয়ার করার জন্য। এবং শ্রোতা বন্ধুরা, আমি বলেছিলাম যে আজকে শুরুতেই যে আজকে আমি শুধু ছোটো ছোটো ঘটনা শেয়ার করব, এবং আবারও বলছি ভৌতিকগতা@gmail.com এই ঠিকানায় ছোট হোক বড় হোক যে কোনো ধরনের ঘটনা হোক আপনি পাঠিয়ে দিন। কারণ আপনাদের ঘটনার উপর ভিত্তি করে কিন্তু বারবার বলছি যে আমাদের এপিসোড সাজানো হয়। জানি না আজকে আপনাদের কেমন লেগেছে আমার ঘটনাগুলো। যারা ছোটো ঘটনা পাঠাচ্ছে তারা বারবার বলছিল যে ভাইয়া ঘটনা কেন শেয়ার করা হয় না, আবার একদল ভাইরা বলছিল যে ভাইয়া সবসময় তো মাঝে মাঝে দেখা যায় বড় ঘটনা শেয়ার করেন, ছোটো ঘটনা কেন শেয়ার করছেন না। তো সেটাই আমি করলাম আজকে। আপনাদের উত্তর অপেক্ষা থাকবো, কেমন লেগেছে ঘটনা জানাবেন। এবং যারা ঘটনা পাঠাতে চান আবারও বলছি ভৌতিকগতা@gmail.com BHOEUTIGGOTA@gmail.com এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। আজ আমি আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।